সালাম আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি, আসসালাম। শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে স্যার। জি, জি, শোনা ওয়ালাইকুম যাচ্ছে স্যার। আসসালাম। অনেক ধন্যবাদ। সবাই কাইন্ডলি একটু মাইকটা অফ রাখবেন। জি, অনেক ধন্যবাদ। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই টাইমটা মূলত আমরা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেই। সেই বিশ্রাম উপেক্ষা করে যারা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। এটি আমাদের শূন্য থেকে জাপানি ভাষা শেখার প্রথম ফ্রি ট্রায়াল ক্লাস। অর্থাৎ এই ব্যাচ আমরা আজ থেকেই শুরু করতে যাচ্ছি। যেহেতু এটি এই ব্যাচের প্রথম ক্লাস, তাই এই ক্লাস সম্পর্কে বা কোর্স সম্পর্কে আমরা শুরুতেই দু একটি বিষয় বলে রাখা প্রয়োজন মনে করি। তো প্রথমত সবাই জানেন এটি একটি ফ্রি ট্রায়াল ক্লাস। ইনশাল্লাহ এই ধরনের আরো দু একটি ফ্রি ট্রায়াল ক্লাস হবে। আর এই ট্রায়াল ক্লাসে অংশগ্রহণ করলেই ভর্তি নেওয়া বা কোর্স কন্টিনিউ করা বাধ্যতামূলক নয়। সুতরাং আপনারা সবাই সম্পূর্ণ ফিল ফ্রি হয়ে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, এই ক্লাসে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই হয়তো আগেও জাপানি ভাষা শিখেছেন, কিন্তু যেহেতু এটি আমাদের শূন্য থেকে শুরু করার একটি প্রোগ্রাম, তাই যারা কিছুটা জানেন আমি অনুরোধ করব একটু ধৈর্য ধরে আমাদের ক্লাসের হচ্ছে পদ্ধতিগুলো একটু দেখুন। আপনি যেটুকু জানেন সেটুকু আপাতত এখানে উল্লেখ না করলেও চলবে, জাস্ট দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনা চলে যেতে চাই। তবে মূল আলোচনা যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, সবাই যেমনটা আগে বলেছি মাইক অফ রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এইখানে গুগল মিটে দেখতে পাচ্ছেন নিচে একটি হাতের চিহ্ন দেওয়া একটি বাটন আছে, যেটা রেজ হ্যান্ড বাটন বলে। তো এই রেজ হ্যান্ড বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনার প্রশ্ন আছে। সো একজন অলরেডি ক্লিক করেছেন। আহ, আচ্ছা, তো আমরা কেন জাপানি ভাষা শিখবো? তো এই প্রশ্নের উত্তর মোটামুটি সবাই জানেন, তবু এক একজনের এক এক রকম উদ্দেশ্য থাকে। তো প্রথমত অনেকেই উচ্চশিক্ষার জন্য জাপানি ভাষা শিখে থাকেন। জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল, স্যামন স্কুল বা বিশ্বমানের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে পড়াশোনার জন্য জাপানি ভাষা জানাটা বাধ্যতামূলক। এছাড়াও একাডেমিক যোগ্যতার সাথে যদি ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে তাহলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এরপর আসে ক্যারিয়ারের বিষয়টি, যে কারণে অনেকেই জাপানি ভাষা শিখেন। তো জাপানে আইটি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এবং সম্প্রতি এসএসডব্লিউ, অনেকে হয়তো জানেন, তো এসএসডব্লিউ ভিসার মাধ্যমে বিভিন্ন পেশায় প্রচুর চাকরির সুযোগ রয়েছে। তো এই সুযোগগুলো নেওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ভাষা। তো ভাষা না জানলে এই সুযোগগুলো নেওয়া পসিবল হয় না অনেক ক্ষেত্রে। তাছাড়া স্টুডেন্ট লাইফে পার্ট টাইম জব করতে হলেও জাপানি ভাষা জানাটা অনেক দরকারি, প্রয়োজন। এদের বাইরে অনেকে আছেন পরিবার নিয়ে জাপানে আছেন, যারা ডিপেন্ডেন্ট ভিসা আসছেন বা আসেন। এদের দৈনন্দিন কাজ, হাসপাতাল, অফিস, এখানে সেখানে যাতায়াত সবকিছুর জন্য জাপানি ভাষাটা জানা প্রয়োজন। এর বাইরে অনেকেই হয়তো জানেন বিনোদনের উদ্দেশ্য মানুষ জাপানি ভাষা শিখে। অর্থাৎ জাপানের যে অ্যানিমে গুলো আছে বা মাঙ্গা আছে এগুলো ভালোভাবে বোঝার জন্য অনেকে জাপানি ভাষাটা শিখে থাকেন। তো জাপানি ভাষা কি সহজ, এই বিষয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরেও যদি সংক্ষেপে একটু বলি তাহলে বলবো জাপানি ভাষা একটু কঠিন, কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্য অন্য অনেক ভাষার চেয়ে সহজ। তো কারণ আমরা যখন ইংরেজি শিখেছি তখন দেখেছি ইংরেজির যে বাক্য গঠন তো বাংলা বাক্য গঠনের সাথে কিন্তু মিলে না। ইংরেজিতে আমরা যেটা দেখেছি যে সেন্টেন্স প্যাটার্ন বা বাক্যের গঠন, সেটাতে দেখেছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হয়। বাংলাতে সেটা কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব হয়। অর্থাৎ উদাহরণ যদি দেখেন, এখানে আমি উদাহরণ ইউজ করেছি। এখানে উদাহরণটা যদি দেখেন, ইংরেজিতে আমরা বলি আই ইট রাইস, অর্থাৎ সোজা বাংলা যেটা হবে আমি খাই ভাত। হ্যাঁ, ওদের প্যাটার্নটা হচ্ছে আমি খাই ভাত, আর আমাদের বাংলার প্যাটার্ন হচ্ছে আমি ভাত খাই। অর্থাৎ এই যে খাওয়া বা হচ্ছে করা, এগুলো কিন্তু বাক্যের শেষে বসে, তাই না? তো জাপানি ভাষাতেও কিন্তু একইভাবে এই ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ এই যে খাই, যাই করি, এগুলো বাক্যের শেষে বসে। এই শিবু সান, আপনি কি কিছু বলবেন?
আচ্ছা, মানে হচ্ছে প্রশ্ন যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়, হ্যাঁ, তাহলে হাত উঠাবেন। হ্যাঁ, যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে শেষে হাত উঠাবেন। হ্যাঁ, কারণ এতে করে হচ্ছে অনেকেরই বোধহয় প্রবলেম হয়। তো প্রশ্ন করার আগে একটু খেয়াল রাখবেন যে আপনার প্রশ্নটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা। খুব বেশি গুরুত্বপূর্ণ যদি না হয় তাহলে এটা শেষে করবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, আমরা যেমনটা বলেছি যে এই ভার্বটা হচ্ছে যেমনটা আমরা বাংলায় হচ্ছে শেষে বসাই, জাপানিরাও শেষে বসায়। তো এই কারণেই বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি ভাষা শেখা বা বোঝা তুলনামূলকভাবে সহজ। তো এখন চলে আসি এই ক্লাসটি মূলত কাদের জন্য। সবাই আসলে জানেন, যারা জাপান আসতে চান তাদের প্রত্যেকের জন্যই জাপানি ভাষার ক্লাস। তো বিশেষ করে স্টুডেন্ট ভিসা বা কাজের ভিসা বা ভবিষ্যতে যে কোনো উদ্দেশ্যে জাপান আসতে চান তাদের জন্য জাপানি ভাষার ক্লাসটি রয়েছে। তাছাড়া আমরা বিগত যে ব্যাচ দেখেছি ওখানে দেখেছি যে যারা জাপান অলরেডি আছেন কিন্তু জাপানি ভাষা জানেন না বা দুর্বল, এরকম অনেকেই কিন্তু আছেন। তো এদের জন্য এই কোর্সটি হচ্ছে সহায়ক। এছাড়াও হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা যারা আসেন তাদের জন্য সহায়ক। তাছাড়া হচ্ছে জিএলপিটি যারা দিবেন তারাও এই ক্লাসটি অংশগ্রহণ করতে পারেন। আর অনেকেই আছেন জাপান আসতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন। তো আপনাদের জন্য এই ক্লাসটি আমরা হচ্ছে সাজেস্ট করব। সো এই স্লাইড থেকে আমরা মূলত আজকের ক্লাসের মূল অংশে ঢুকবো। এর আগে যা বলেছি সেটা ছিল জাস্ট হচ্ছে জেনে রাখা ভালো এই টাইপের কিছু। তো এখন থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের মূল কোর্সের অংশ। তো এখানে যেমনটা লেখা আছে দেখেন, জাপানি ভাষায় লেখার পদ্ধতি। হ্যাঁ, জি এমডি সান, আপনি কিছু বলবেন? এমডি জাকির সান মেবি। জাকির সান, আপনার যদি প্রশ্ন থাকে খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, নতুবা হচ্ছে শেষের দিকে আমরা প্রশ্ন উত্তর হচ্ছে রেখেছি, আমরা তখন শুনবো। ধন্যবাদ। তো হচ্ছে সবাই নিশ্চয়ই জানেন প্রতিটা ভাষার এই নিজস্ব একটা লেখার পদ্ধতি আছে। তো ইংরেজির ক্ষেত্রে যেমন অ্যালফাবেট এবিসিডি আমরা দেখি, বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এইগুলো আমরা দেখি, তো এগুলো দিয়ে আমরা মূলত লিখি। তো ঠিক সেই রকমই জাপানি ভাষারও নিজস্ব একটা লেখার পদ্ধতি আছে। তবে জাপানি ভাষার লেখার পদ্ধতি একটু আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন এই নিচে এখানে জাপানি ভাষাতে মূলত 3 ধরনের লেখা ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে হিরাগানা, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো নতুন, জানেন না। তো হিরাগানা এটা হচ্ছে ধরেন জাপানি ভাষার যে বর্ণমালা গুলো আছে এগুলোকে হিরাগানা বলে আর কি। হ্যাঁ, তারপর আছে কাতাকানা, এগুলো জাপানি ভাষার বর্ণমালা। তারপর আছে কাঞ্জি। তো এখন অনেকে হয়তো ভাবছেন যে তিনটা অ্যাকচুয়ালি আসলে কি। তো এটা তিনটা জিনিস আমরা হচ্ছে যদি ইংরেজি বা বাংলার অক্ষর বা বর্ণের সাথে যদি তুলনা করি, তো হিরাগানা কাতাকানা হচ্ছে ইংরেজি আর বাংলার মতোই ফনেটিক অক্ষর। ফনেটিক মানে মানে যে অক্ষরগুলো শুধুমাত্র শব্দ বা সাউন্ড তৈরি করে। হ্যাঁ, মানে হচ্ছে আমরা যখন ক খ বলি, হ্যাঁ, তো ক বললে কিন্তু ক একটা সাউন্ড তৈরি করে, খ বললে খ একটা সাউন্ড তৈরি করে। অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে ধ্বনি পড়েছি, তাই না? তো ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে কোনো ভাষার উচ্চারণের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে। তো সংজ্ঞা পড়লে আসলে আমরা বুঝি না, সংজ্ঞা পড়লে একটু কঠিন মনে হয়। তো ধ্বনি জাস্ট হচ্ছে যে সাউন্ডটা আর কি, আমরা যে অক্ষর বলি এই সাউন্ডটাকেই মূলত হচ্ছে ধ্বনি আর কি। হ্যাঁ, তো এই যে হিরাগানা বা কাতাকানা এটা মূলত ফনেটিক অক্ষর, অর্থাৎ যে অক্ষরগুলো জাস্ট সাউন্ড তৈরি করে, অর্থাৎ এর কোনো আলাদা কোনো অর্থ নাই, কিন্তু জাস্ট সাউন্ড তৈরি করে। হ্যাঁ, তো অর্থ তৈরি করতে হলে সেটাকে শব্দ হইতে হবে। তো শব্দ কিভাবে হয়? কতগুলো বর্ণ মিলে শব্দ হয়, তাই না? আচ্ছা, তো হিরাগানা কাতাকানা আমরা বুঝে গেলাম। তারপরে হচ্ছে কাঞ্জি। হ্যাঁ, তো কাঞ্জি জিনিসটা হচ্ছে একটু আলাদা। এটা কোনো ফনেটিক অক্ষর না, মানে শুধুমাত্র ফনেটিক অক্ষর না। এটা তাহলে কি? তো কাঞ্জির বিষয়টা আমরা জানবো, তবে সেটা একটু পরে। তো এর আগে আমরা চলুন দেখে নিই যে হিরাগানা আর কাতাকানা জিনিসটা আসলেই কি। তো আগের স্লাইডে আমরা যেমনটা বলেছি যে হিরাগানা কাতাকানা এগুলো হচ্ছে জাপানি অক্ষর বা বর্ণমালা। অক্ষর খুব বেশি ব্যাখ্যা বা হচ্ছে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তো জাস্ট মনে রাখুন যে হিরাগানা হলো জাপানি ভাষার বর্ণমালা বা অক্ষর, যেখানে একাধিক অক্ষর মিলে শব্দ তৈরি হয়। তো যেমনটা এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, এখানে যারা হিরাগানা এখানে অনেকেই জানেন, আমি জানি, আবার অনেকেই আছেন যারা একেবারেই জাপানি ভাষায় নতুন, এর আগে কখনো ক্লাস করেননি, তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখেন এখানে উদাহরণ, এখানে 5টা হচ্ছে কিছুটা লেখা আছে, তাই না? 5টা, এই যে দেখেন। তো এগুলো হচ্ছে মূলত হিরাগানার প্রথম 5টা বর্ণমালা। হ্যাঁ, প্রথম 5টা বর্ণ।
তো প্রথম পাঁচটা বর্ণ যে আছে, হ্যাঁ, এগুলার উচ্চারণ এখন আপাতত মনে না রাখলেও চলবে, আমরা এটা পরে দেখব। তবে এখানে হচ্ছে যেটা উচ্চারণ হবে সেটা হবে আ, ই, উ, এ, ও। তো এইরকম ভাবে আমরা এগুলো শিখবো। তো উদাহরণের নিচে দেখেন লাল টেক্সটে আবার কিছু একটা লেখা আছে, হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি দুইটা শব্দ লেখা। তো আমরা যেমনটা বলেছি যে কতগুলো বর্ণ দিয়ে তো শব্দ তৈরি হয়, তাই না? যেমন বাংলাতে আমরা স্বরে আম বলি। তো ওইভাবেই এখানে দেখেন ওয়াতাশি লেখা, মানে এখানে অনেকে পড়তে পারছেন, অনেকে হয়তো বা পড়তে পারছেন না। তো যারা পড়তে পারছেন না এদের তো সমস্যা নেই, আমরা এটা পড়া তো এরপরে শিখবো। তো এখানে দুইটা শব্দ হচ্ছে ওয়াতাশি, মাঝখানে যেটা দাগ দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ল্যাশ আর কি, হ্যাঁ। এটা আমরা যেভাবে অথবা বা অর টাইপের ইউজ করি ওই স্ল্যাশটাই, এটা কোনো বর্ণনা, হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে আমি দুইটা শব্দকে আলাদা করেছি, হ্যাঁ। তারপর এখানে থাবেমাস লেখা, হ্যাঁ। থাবেমাস এটার অর্থ কি এটা এখন জানার দরকার নাই, জাস্ট হচ্ছে ওয়াতাশি থাবেমাস দুইটা শব্দ, এগুলো হিরাগানা ইউজ করে আমরা লিখেছি বা শব্দ তৈরি করেছি। জি, মাইক অফ রাখবেন প্লিজ। আচ্ছা, মাইক হচ্ছে দয়া করে কেউ অন করবেন না, হ্যাঁ। আচ্ছা, তো চলে আসি কাতাকানাতে। তো দেখেন হিরাগানা কি এটা আমরা বুঝে গেছি। তো কাতাকানা জিনিসটা কি? এইটা হিরাগানার মতোই, একই উচ্চারণ, কিন্তু এটা দেখতে আলাদা আর এর ব্যবহার একেবারেই ভিন্ন। তো আসলে ব্যাপারটা কি, মানে ব্যবহার ভিন্ন মূলত কেন ভিন্ন? তো এটার ব্যবহারটা ভিন্ন মূলত আমরা এই কাতাকানা যেটা বলি সেটা ইউজ করি যখন আমরা বিদেশি কোনো শব্দ জাপানি ভাষায় লিখবো, তখন আমরা হিরাগানাটা ইউজ করি না, আমরা কাতাকানাটা ইউজ করি। অর্থাৎ এখানে এখানে উদাহরণ, এখানে উপরে যে পাঁচটা বর্ণ দেওয়া আছে এখানেও কিন্তু পাঁচটা বর্ণ, এই পাঁচটা বর্ণের উচ্চারণ যা বলেছি আ, ই, উ, এ, ও, এখানে পাঁচটা বর্ণের উচ্চারণে কিন্তু আ, ই, উ, এ, ও, অর্থাৎ উচ্চারণে কোনো পার্থক্য নেই, কিন্তু দেখেন এর চেহারা কিন্তু ভিন্ন। তো চেহারা ভিন্ন, তো ব্যবহার ভিন্ন। তো ব্যবহার ভিন্ন কি কেন হবে? দেখেন এখানে কম্পিউটার আর বাস দুইটা শব্দ আছে, হ্যাঁ। তো কম্পিউটার শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, এটা তো কোনো জাপানি শব্দ না, এটা হচ্ছে ইংরেজি শব্দ। বাস কথাটাও ইংরেজি শব্দ। তো এই কথাটাকে তারা চাইলে হিরাগানায় লিখতে পারতো, কিন্তু তাদের নিয়ম এরকম বিদেশি শব্দ যেগুলো আছে এগুলোকে কাতাকানায় লিখবে। আহ একজন হচ্ছে ভিডিও অন করে রেখেছেন, ওটা আপাতত ভিডিও অন না করলে চলবে। আচ্ছা, যাই হোক। তারপর এখানে আমরা কাটাকান্নাটা হচ্ছে দেখলাম বা বুঝলাম, কিন্তু যদি সংজ্ঞা দেখে আমাদের বা হচ্ছে এইরকম ব্যাখ্যা শুনে যদি কঠিন মনে হয় তাহলে সমস্যা নেই। জাস্ট মনে রাখুন যে হিরাগানা হচ্ছে মূল বর্ণমালা, কাটাকানাটা হচ্ছে মূলত বিদেশি শব্দগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে, হ্যাঁ। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা কাঞ্জি কি অংশে একটু আলোচনা করব। আপনারা অনেকে হাত তুলেছেন, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? জি স্যার, ক্লাস কি রেকর্ড করা হচ্ছে কিনা? জি জি, রেকর্ড করা হচ্ছে। ওকে স্যার, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা কাঞ্জি কি অংশে চলে আসছি। কাঞ্জি হলো জাপানি ভাষার সব থেকে ভয়ানক অংশ অনেকে মনে করেন। তো এটা কেন ভয়ানক অংশ মনে করেন? আসলে আমাদের লেখার পদ্ধতি যেটা আছে এটার সাথে কাঞ্জির আসলে মিল নেই। তো এই কারণে অনেকে এটাকে ভয়ানক মনে করেন। তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা এখনই কাঞ্জি শিখছি না, আর যখন শিখবো তখন জাস্ট কয়েকটা কাঞ্জি শিখবো আর কি। তো এই কারণে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো মূল কথায় আসি যে কাঞ্জি জিনিসটা আসলে কি। তো কাঞ্জি হলো জাপানি ভাষার এমন একটি লিখিত মাধ্যম যেটি একটি চিহ্ন, একটি অর্থ বোঝায়। দেখেন এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, স্লাইডে কিন্তু অলরেডি লেখাই আছে যে কাঞ্জি একটা চিহ্ন যেটা একটা অর্থ বোঝায়। তো এখানে একটু খেয়াল করেন, আমি একটা উদাহরণের মতো লিখেছি। তো এখানে আমি একটা বইয়ের ছবি, তাই না? তারপর হচ্ছে পড়ি। তো এটা ইকুয়াল দিয়েছি কি, যে আমি বই পড়ি। অর্থাৎ আমি কিন্তু এখানে বই কথাটা ব ই এইভাবে লিখিনি, কিন্তু তারপর আমি বুঝে নিচ্ছি যে এখানে আমি বই পড়ি কথাটাই লেখা আছে। অর্থাৎ ছবি দেখে কিন্তু আমি অর্থটা বুঝে নিচ্ছি। তো কাঞ্জি জিনিসটা অনেকটা সেরকমই। এখানে দেখেন, এখানে লাল কালিতে বা টেক্সটে একটা চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এইটা মূলত একটা কাঞ্জি। এই কাঞ্জিটা হচ্ছে বইয়ের কাঞ্জি। তো
আমরা যারা কাঞ্জি জানি না আমরা তো এটা বুঝবো না, কিন্তু যারা কাঞ্জি জানে বা যারা জাপানি, তারা এই চিহ্নটা দেখেই বুঝবে যে এটা একটা বইয়ের কাঞ্জি। তো তারা এটা দেখেই বুঝতে পারবে যে আমি বই পড়ি, এই কথাটা এখানে লেখা আছে। তো কাঞ্জি মূলত চায়না থেকে এসেছে। এটা মূলত কাঞ্জি যে কথাটা, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ লেটার বা ক্যারেক্টার, অর্থাৎ চাইনিজ বর্ণমালা। হ্যাঁ, আমরা ওই ম্যানুয়াল গুলা যখন হচ্ছে কিছু কিনি, তখন দেখি যে ম্যানুয়াল গুলাতে এরকম হিজিবিজি কিছু লেখা আছে, ওগুলো মূলত চাইনিজ লেখা। হ্যাঁ, তো ওগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কাঞ্জি, যেটা জাপানিরা ধার করেছে চায়না থেকে। তো এইটা জাপানি ভাষার বাক্যে কিন্তু খুব ব্যবহার করা হয়, কিন্তু আমরা শুরুতেই এই কাঞ্জিগুলো শিখবো না, আমাদের জন্য এখন এটা শেখা মানে প্রয়োজন নেই। তবে আমরা জাস্ট জেনে রাখি যে কাঞ্জি জিনিসটা আসলে কি। তো একটু উদাহরণটা একটু দেখি। দেখেন, আমরা হিরাগানা দেখেছি যে হিরাগানা কয়েকটা শব্দ মিলে শব্দ তৈরি করে, তাই না? তো দেখেন, এখানে দুইটা শব্দ, সরি দুইটা বর্ণ, তাই না? তো দুইটা বর্ণ এখানে কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে দেখেন হচ্ছে YAMA, ইয়ামা। এটার অর্থ মানে হচ্ছে পাহাড়। তো এটা আপনি বাংলাদেশে আমরা ইয়ামাহা যে এটা ব্র্যান্ডের নাম জানি, ওই ইয়ামাহার হাটা বাদ দিলে বাকি সামনে যে ইয়ামা থাকে, ওই ইয়ামাটা মূলত পাহাড় বোঝায় আর কি। হ্যাঁ, তো ইয়ামা মানে হচ্ছে পাহাড়। এটা হিরাগানা দিয়ে লেখা যায়, কিন্তু জাপানিরা দেখেন এখানে ত্রিশূলের মতো একটা চিহ্ন ইউজ করেছে। হ্যাঁ, তো এইটা মূলত ত্রিশূল না, এটা মূলত হচ্ছে ইয়ামা এর কাঞ্জি। অর্থাৎ এই যে আমরা চিহ্নের কথা বলেছি, কাঞ্জি মানে চিহ্ন, তাই না? তো এটা অর্থ বোঝায়। তো এই চিহ্নটা যে আছে, এটা মূলত অর্থ বোঝাচ্ছে। কিসের অর্থ? পাহাড়ের অর্থ বোঝাচ্ছে। তো জাপানিরা এইভাবে ইয়ামা হিরাগানা দিয়ে লিখবে না, তারা লিখে কি এভাবে এই চিহ্ন লিখে ওটাকে পাহাড় বোঝায়। তো এইভাবে দেখেন, এই পানির ক্ষেত্রে সেম। পানির ক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে মিজু লেখা আছে, তাই না? তো এই মিজুটা কিন্তু এখানে হিরাগানা দিয়ে লেখা আছে। অর্থাৎ হিরাগানায় দেখেন দুটো করে অক্ষর, কিন্তু কাঞ্জি যখন আমরা লিখবো তখন মাত্র একটা চিহ্ন দিয়ে কিন্তু আমি এই শব্দটা বুঝাতে পারছি। তো কাঞ্জির অনেকগুলো হচ্ছে সুবিধাও আছে, মানে অসুবিধা তো আছেই, এটা মুখস্থ করতে হয়। সুবিধা আছে কি, এটা আপনি যখন বড় সেন্টেন্স পড়বেন তখন জাস্ট হিরাগানা দিয়ে লিখলে সেটা মানে হচ্ছে অনেক সময় পড়তে অসুবিধা হয়। কিন্তু কাঞ্জি যখন থাকে তখন সেটা পড়তে সুবিধা, বুঝতে সুবিধা, এবং মানে হচ্ছে জায়গাও বা পরিসর কম লাগে। তো কাঞ্জির এগুলো সুবিধা আছে, বাট কাঞ্জি আমরা এখন শিখছি না। আমরা এখন শিখবো যেটা, সেটা হচ্ছে হিরাগানা। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা এখন হিরাগানা যেহেতু শিখবো, তো হিরাগানা শিখবোটা কিভাবে? তো এটার একটা শেখার নিয়ম আছে। তো প্রথমেই আমরা এর আগে সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আমরা জেনেছি যে হিরাগানা কি। তারপরেও যদি আমরা সহজ ভাষায় বলতে চাই যে হিরাগানাটা কি, তো আমরা বলবো যে হিরাগানা হলো জাপানি ভাষার মূল বর্ণমালা, জাপানি ভাষা শেখার প্রথম ধাপ। জাপানি শব্দ লিখতে পড়তে হিরাগানার দরকার। তো এইটা হচ্ছে একেবারে ফ্রেন্ডলি টোনে আমরা হচ্ছে সহজভাবে বলবো এই তিনটা কথা। হ্যাঁ, তা এখন হিরাগানা শেখার নিয়মটা একটু দেখি। তো দেখেন, এখানে প্রথমেই হচ্ছে যেটা লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি অক্ষরের সঠিক উচ্চারণ জানতে হবে। তো হিরাগানাটা সঠিক উচ্চারণ জানতে হবে। এটা আমরা যেভাবে ছোটবেলায় ক খ শিখেছি, আমাদেরকে যেভাবে উচ্চারণ শিখিয়েছে প্রথমে, ঠিক সেম ভাবেও আমরা এই হিরাগানাটার উচ্চারণটা শিখবো। এরপর দেখেন স্ট্রোক অর্ডার, সঠিক স্ট্রোক অর্ডার অনুসরণ করে লিখতে হবে। তো স্ট্রোক অর্ডারটা আসলে কি? তো স্ট্রোক অর্ডারটা হচ্ছে এই যে হিরাগানাটা বা হচ্ছে যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো লেখার একটা নিয়ম অনুসরণ করা হয়। অর্থাৎ কোন দাগটা আপনি আগে দিবেন, কোন দাগটা আপনি পরে দিবেন, এটার একটা নিয়ম আছে। এই নিয়ম মানা কি বাধ্যতামূলক? না, এই নিয়ম মানা বাধ্যতামূলক না। তবে এই নিয়ম যদি আপনি মানেন, তাহলে হচ্ছে আপনার লেখাটা হয়তো একটু সুন্দর হবে, হয়তো আপনি আরো ভালো করে লিখতে পারবেন। তো স্ট্রোকটা এই কারণেই মূলত অনুসরণ করা। এটা যদি আপনি না অনুসরণ করেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে লিখতে পারেন। যেভাবে আমরা বাংলাতে এক একজনের লেখা এক এক রকম হয়, সেভাবে লিখতে পারেন। আচ্ছা, তারপর দেখেন, নিজের হাতে বারবার লিখে সেই লেখার অভ্যাস তৈরি করতে হবে। একেবারে আমরা ছোটবেলা যেভাবে শিখেছি যে এটা 100 বার লেখো, এটা 200 বার লেখো, এই হিরাগানা বা হচ্ছে বর্ণমালা শেখার ক্ষেত্রে সেম রুলসই কিন্তু আমরা ফলো করব। তো নিজের হাতে এটা আমরা বারবার লেখার অভ্যাস তৈরি করব। তো এটা কিভাবে লিখবো, এটা আমরা এখন একটু পরে দেখবো। তারপর দেখেন, হিরাগানা দেখেই পড়তে পারার দক্ষতা অর্জন করতে হবে। তো এটা কেন বলা হয়েছে? আমরা যখন ছোটবেলায় শিখেছি, আমরা কিন্তু অনেকেই রিডিং পড়া শিখেছি। হ্যাঁ, আমাদের রিডিং পড়তে অনেক কষ্ট হয়েছে। তো
এই জাপানি ভাষা যখন আমরা শুরুতেই দেখবো বা শিখবো তখন আমাদের রিডিং করতে অনেক কষ্ট হবে। তো আমরা যখন বারবার প্র্যাকটিস করব তখন আমাদের এই কষ্টটা থাকবে না। তো যার কারণে হচ্ছে আমাদের এটা দেখেই পড়তে পারার দক্ষতা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে। এরপর আমরা দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো ধরেন কেউ জাপানি ভাষা শিখবেন, কিন্তু যদি বলেন যে যদি হিরাগানা না শিখি তাহলে কি হবে? তো হিরাগানা যদি আপনি না শিখেন, প্রথম কথা হচ্ছে আপনি ভাষা আসলে ঠিকভাবে শিখতে পারবেন না। আমরা যে বইগুলো দিব এই বইগুলো আপনি পড়তে পারবেন না। আর আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো আপনি করে বুঝতে পারবেন না। তো এই কারণে প্রথমে আমাদেরকে হিরাগানাটা শিখতে হবে। আচ্ছা, এরপর এখানে একটা কথা লেখা আছে যে হিরাগানাতে বেসিক মোট 46টি হচ্ছে অক্ষর আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইংরেজিতে যেভাবে আমরা 26টি বলি বা হচ্ছে বাংলাতে যেভাবে বলি ওইভাবে এখানে বলা আছে যে 46টি বেসিক হিরাগানা আছে। তো বেসিক কথাটা কেন বলা হয়েছে এটা একটু পরে বুঝবো। তো দেখেন এখানে 5টি মূল ভাওয়েল জানা থাকলে বাকি হিরাগানা গুলো শেখা সহজ, এই কথাটা লেখা আছে। তো 46টি হিরাগানা আছে ঠিকই, কিন্তু আমরা যদি প্রথম 5টা যে বর্ণমালা এগুলোর উচ্চারণ যদি ভালো করে শিখি তাহলে বাকি যে হিরাগানা গুলো আছে মানে যে 46টার হচ্ছে 41টা আছে ওগুলা শেখাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে, যদিও মাঝখানে কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম আছে, ওটা আমরা যখন শিখবো তখন দেখে নিব। তো 5টা জানলে বাকিগুলো আমাদের উচ্চারণ করা মানে হচ্ছে সহজ হয়ে যাবে। তারপর দেখেন এখানে হচ্ছে দাকুতেন হান্দাকুতেন কিছু আহ অদ্ভুত কথাবার্তা লেখা। দাকুতেন হান্দাকুতেন এভাবে লেখা। তারপরে নিচে লেখা ইয়ন বা স্ল্যাশ কম্বিনেশন সাউন্ড। তো কম্বিনেশন সাউন্ডটা মূলত যুক্তবর্ণ। আমরা বাংলাতে যেভাবে যুক্তবর্ণ শিখি জাপানি ভাষাতেও সেভাবে যুক্তবর্ণ আছে। তো আমরা যখন বেসিকটা শিখবো, বেসিকটা যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখন গিয়ে আমরা সেই যুক্তবর্ণগুলো শিখবো। অর্থাৎ যুক্তবর্ণ আমাদের প্রথম ধাপে আমরা শিখবো না, আমরা প্রথম ধাপে হিরাগানা যে 46টা সেই 46টা শিখে তারপরে হচ্ছে আমরা যুক্তবর্ণ শিখবো বা দাকুতেন বা হান দাকুতেন শিখবো। তো হান দাকুতেন আমরা বলেছি অদ্ভুত শোনা যায়, জিনিসগুলো আসলে কি? তো এটা কি এটা এখন ব্যাখ্যা করব না, তবে ধরে রাখুন যে এটা এমন একটা জিনিস যেটা বাংলার ধরেন এই অক্ষরের সাথে যখন আমরা আকার ইকার ইউজ করি, তো আকার ইকার ইউজ করলে সেটা যেমন অক্ষরকে মডিফাই করে, উচ্চারণকে মডিফাই করে বা উচ্চারণটাকে পরিবর্তন করে। তো দাকুতেন হান দাকুতেন আপনি সেরকম কিছু একটা ধরে রাখুন, যদি আমরা এটা এখন ব্যাখ্যা করবো না, জাস্ট ধরে রাখুন যে সেরকম কিছু একটা। অর্থাৎ বেসিক যে হিরাগানা গুলো আছে সেগুলোকে আরেকটু মডিফাই করার জন্য আমরা দাকুতেন বা হান দাকুতেন ইউজ করব। আর যুক্তবর্ণ যেগুলো বলেছি সেটা হচ্ছে মূলত এই ইয়ন বা কম্বিনেশন সাউন্ড। আচ্ছা, এখন আমাদের প্র্যাকটিস বা হচ্ছে হাতে কলমে শুরু করার সময়। তো লেকচার শুনে মানে হচ্ছে এই লেকচার শোনা বা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখা কিন্তু সেম কথাই, কিন্তু অনলাইন যে ক্লাস এটার উদ্দেশ্য মূলত আমরা যাতে প্র্যাকটিসটা করতে পারি, সঠিক গাইডলাইনটা যাতে অনুসরণ করে ভাষাটা শিখতে পারি। হ্যাঁ, তো এখন আমরা সেজন্যই হচ্ছে হিরাগানাটা হাতে কলমে শুরু করব। তো এখানে দেখেন ছবি আছে, তো আমরা এটা আরো ভালো করে একটু দেখবো। আমি এখন একটু স্ক্রিনটা একটু চেঞ্জ করব, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটা হচ্ছে ধরেন অনলাইন ক্লাস, তো মানে হচ্ছে আমাদের বোর্ড নেই যেহেতু আমরা হচ্ছে অনলাইন ক্লাসে এই ফিগমা ইউজ করব। এটা অ্যাকচুয়ালি বোর্ডের চেয়েও ভালো। অনলাইন ক্লাসের কিছু সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা হচ্ছে এরকম কিছু ডিজিটাল জিনিস ইউজ করা যায়, এটা একটা সুবিধা। তো দেখেন আমরা হিরাগানা কি এটা পরে দেখতেছি, আগে একটু সরে সরে আর দেখি। দেখেন আমরা যদি কোনো বিদেশিদেরকে বাংলা ভাষা শেখাতে চাই, হ্যাঁ, তখন প্রথমে তো বর্ণমালা শেখাবো। হ্যাঁ, বর্ণমালা যদি না শেখাই তাহলে তো সে ভাষাটা ঠিকভাবে শিখবে না। তো এখানে দেখেন অ আ ক খ এগুলো তো আমরা জানি। তো এখানে নিচে দেখেন একটু, এখানে ইংরেজিতে কিন্তু কিছু লেখা আছে। হ্যাঁ, অর্থাৎ এই লেখা বা এর উপরে একটু টান আছে, এগুলা মানে মূলত হচ্ছে টান বোঝায় আ, ই, তারপর হচ্ছে ই, উ, উ, তো রি। তো এইভাবে যে আমরা যদি হচ্ছে এখানে লিখি, এটা কেন লিখলাম? এটা লিখলাম হচ্ছে যাতে বিদেশি এটার উচ্চারণটা মনে রাখতে পারে বা শেখার সময় যাতে ভুলে না যায়, হ্যাঁ, যে এটার উচ্চারণটা আসলে কি ছিল। তো ঠিক সেম ভাবেই একটু দেখেন, এখানে দেখেন একটু, হ্যাঁ, আর একটু বড় করি। কয়ের নিচে মানে কে, এটা যদিও কায়ের মতো শোনা যায়,
তারপরও আমরা এটাকে ক হিসেবে ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ। তারপর এটা খা কিন্তু আমরা খ হিসেবে ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে গা লেখা, কিন্তু এটা গ হিসেবে ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে মূলত বিদেশিদেরকে শেখানোর জন্য আমরা এইভাবে একটা মাধ্যম তৈরি করেছি, যে এইভাবে আমরা শেখাই। তো এখন জাপানিরা কি তৈরি করেছে দেখেন। জাপানিরা তৈরি করেছে কি, জাপানের যে হিরাগানা আছে, এই হিরাগানা শেখার জন্য আমাদেরকে সেম রুলসেই তারা হচ্ছে আমাদেরকে শেখাচ্ছে। দেখেন এখানে আমরা যে 46টি বর্ণমালার কথা বলেছি, এখানে কিন্তু 46টি বর্ণমালা আছে। তো এখানে পাশে কিন্তু এটা স্পষ্ট না, তারপর আমি শুধু দেখাচ্ছি, স্পষ্টটা আমি দেখাবো। জাস্ট এখানে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু এই যে ইংরেজিতে লেখা আছে এ, হ্যাঁ, আই, ইউ, ই, ও, তারপরে কে, কা, হ্যাঁ, কি, কু, কে, কো, হ্যাঁ, এইভাবে কিন্তু লেখা আছে। অর্থাৎ আপনি এই বর্ণমালাগুলো দেখে যখন শিখতে চাইবেন, তখন আপনি কিভাবে বুঝবেন যে এটার উচ্চারণটা আসলে কি? তখন আপনি এই যে পাশে যে লেখাটা আছে ইংরেজিতে, এটাকে মূলত রোমাজি বলে। রোমাজি, রোমাজি কথাটা কোত্থেকে আসছে? মূলত রোমান, মানে হচ্ছে যে আমরা যে রোমান সংখ্যা বলি, তো রোমান সংখ্যা, রোমান হচ্ছে অ্যালফাবেট, মূলত ইংরেজি অ্যালফাবেট। তো জি মানে হচ্ছে মূলত অক্ষর বা ক্যারেক্টার। তো রোমান থেকে রোমা কথাটা আসছে, আর জি কথাটা আসছে ক্যারেক্টার থেকে। অর্থাৎ রোমান অ্যালফাবেট বা রোমান বর্ণমালা রোমাজি। তো রোমাজি এই কারণে, এটা জাপানি ভাষায় রোমাজি বলে, এই কারণে এটা ইংরেজি বর্ণমালা। তো এটা মনে না রাখলেও চলবে, জাস্ট হচ্ছে এটাকে রোমাজি বলে। তো রোমাজি গুলো দিয়ে আমরা উচ্চারণটা শিখছি। তো এখন দেখেন এখানে প্রত্যেকটারই কিন্তু উচ্চারণ লেখা আছে। তো আমরা আরো একটু স্পষ্ট যে স্লাইড বা ছবিটা আছে ওইটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন স্পষ্ট এটা, হ্যাঁ, এটা আরো বেশি স্পষ্ট কিন্তু। তো আমরা এটা একটু ঢেকে দিই। এটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ, এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু মূলত যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ যেহেতু আমরা শিখবো না, আমরা এটা একটু ঢেকে দিই, হ্যাঁ, আমাদের এটা প্রয়োজন নেই এখন। আর হচ্ছে একটু হচ্ছে ইরেজারটা কোথায়, এখানে হচ্ছে দাগ দেওয়া আছে, এগুলো আমি একটু মুছে নিই। হ্যাঁ, এটা হচ্ছে মেবি আগের ক্লাসের ইয়ে ছিল যে ওইটাই হচ্ছে মানে হচ্ছে এখনো আচ্ছা। যাই হোক, তো দেখেন প্রথম কথা হচ্ছে 46টা বেসিক হিরাগানা। তো প্রথম 5টা যে ভাওয়েলের কথা বলেছি, দেখেন প্রথম 5টা ভাওয়েল এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এখানে দেখেন এটা একটা ভাওয়েল, আমরা ইংরেজির 5টা ভাওয়েলের কথা তো জানি। তো ইংরেজির 5টা ভাওয়েল তো এ, ই, আই, ও, ইউ। যদিও এখানে ওই অর্ডারের নাই, এখানে অর্ডারটা একটু ভিন্ন, কিন্তু ভাওয়েল 5টা কিন্তু ঠিকই আছে। তো দেখেন প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এখানে যদিও এ লেখা, কিন্তু এটা উচ্চারণ হবে আ, আয়ের মতো, হ্যাঁ, বাংলা যেভাবে আ। তো এখন অনেকের প্রশ্ন যে আমি এখানে বাংলাটা ইউজ না করে, বাংলা যেমন ধরেন হচ্ছে আমরা এই সরেয়া লিখি, তো সরেয়া না লিখে এখানে কেন আমি ইংরেজিটা ইউজ করেছি? তো ইংরেজিটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ভবিষ্যতে ডিকশনারি ইউজ করব, হ্যাঁ, আমরা যখন একটা শব্দ খুঁজে বের করার জন্য ডিকশনারি ইউজ করব, তখন বাংলা ভাষায় দেখা কিন্তু যায় না ভাইয়া। কি কেউ কি কিছু বলবেন? আচ্ছা জি, একটু মাইকটা অফ রাখবেন, ধন্যবাদ জি। তো বাংলা ভাষায় আমরা ডিকশনারি থেকে কিন্তু সার্চ দিয়ে বের করতে পারি না, বা হচ্ছে এরকম ডিকশনারি আছে কিনা আমার জানা নাই। তো ডিকশনারি থেকে যখন আমরা বের করতে হয়, তখন কিন্তু এই রোমাজি বা হচ্ছে ইংরেজি হচ্ছে ইউজ করে কিন্তু লিখতে হয়, হ্যাঁ, অথবা জাপানিজ ইউজ করে আপনি বের করতে পারেন। তো যারা জাপানিজ জানেন তারা তো জাপানিজ দিয়ে লিখবেন, কিন্তু যারা জাপানিজ মানে এখনো এভাবে জানেন না, তারা কিন্তু এই ইংরেজি যে লেটার গুলো আছে এগুলো ইউজ করে কিন্তু ডিকশনারি থেকে অর্থটা বের করে নিতে পারবেন। তো এখন মূল কথায় চলে যায়, যেখানে আ, এটা এ লেখা বাট উচ্চারণ হবে আ। এটা আই লেখা কিন্তু উচ্চারণ হবে বাংলার ই এর মতো। অর্থাৎ বাংলা যেভাবে আমরা ই লিখি আর কি, তো ওই ই এর মতো করে এটার উচ্চারণ হবে। তারপর এখানে দেখেন ইউ লেখা, হ্যাঁ, কিন্তু এটার উচ্চারণ হবে উ, উ। অর্থাৎ বাংলা যেভাবে আমরা উ লিখি, হ্যাঁ, বাংলা কিন্তু আমরা এভাবে কিন্তু উ লিখি, তাই না? তো উ। তারপর হচ্ছে দেখেন এটা ই লেখা, এই যে এটা, এটা কিন্তু ই লেখা, হ্যাঁ, কিন্তু এটার উচ্চারণ হবে এ। এটা উচ্চারণ কেন এ হবে দেখেন, এগুলা যখন আপনি একসাথে করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন, যদি সিঙ্গেল ওইভাবে বোঝানো সম্ভব হচ্ছে না। কিন্তু এইটা দেখেন, এটা ও, যা আছে তাই হবে। অর্থাৎ এই ওটা ইংরেজিতে ও যেটা বলি, বাংলাতে যে ও বলি, এই জাপানিজে ও একই রকম, এটার কোনো পার্থক্য নাই। অর্থাৎ এটা আলাদাভাবে মনে রাখার কিছু নেই। তো দেখেন আবার একটু বলি উচ্চারণ, আ, ই, উ, এ, ও।
তো এইটা আমরা বলেছি যে 5টা যদি জানি আমরা বাকিগুলা কিন্তু শিখতে পারবো। তো 5টা যদি জানি বাকিগুলা কিভাবে শিখতে পারবো সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটু মুছে নিই। হ্যাঁ, সরি। তো দেখেন এখানে কে লেখা, তাই না? কে লেখা। তো কে লেখা আর এখানে হচ্ছে এ লেখা, এ লেখা। হ্যাঁ, তো এখানে কে এখানে এ, দুইটা যদি আমরা যোগ করি তো কে এ কা হবে, তাই না? কা, এই যে দেখেন কে কা কিন্তু, হ্যাঁ কা। তো এইটার উচ্চারণ কা হবে। তারপর এখানে দেখেন কি, এইটা কে আই, এই যে এ আইটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমরা বলেছি যে 5টা জানলে কিন্তু বাকিগুলো জানা যাবে। দেখেন এখানে জাস্ট হচ্ছে কে এর সাথে কিন্তু এই 5টাই কিন্তু আমরা অ্যাড করছি। হ্যাঁ, তাহলে কায়ের পরে কি, তারপরে হচ্ছে দেখেন কে আর ইউ, কু, এটা হচ্ছে কু, তাই না? তারপর কে আর ই, কে, কে আর ও, এই যে ও, এটা হবে কো। অর্থাৎ কা, কি, কু, কে, কো। তো প্রথম 5টা আমরা আ, ই, উ, এ, ও শিখেছি। তারপর হচ্ছে কা, কি, কু, কে, কো শিখেছি। তারপর দেখেন এস, এটা কে এর পরে এস। তো কে এর পরে এস কথাটা কি হবে একটু দেখি। এস এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে এস এ সা, তো এখানে কিন্তু সা কথাটাই লেখা আছে, এখানে এখানে কিন্তু সা কথাটাই লেখা আছে। কিন্তু এই যে এক্সেপশনাল বলেছিলাম যে আছে, এখানে একটু দেখেন আমাদের রুলস তো বলে যে এস আর আই, অর্থাৎ এখানে যদি আমি একটু বলি যে এস আর আই, তাহলে আমাদের উচ্চারণ হওয়ার কথা ছিল সি, তাই না? এস আই সি। তো কিন্তু এখানে দেখেন এস আই লেখা নাই, কিন্তু এখানে এস এইচ আই লেখা। হ্যাঁ, একটু বড় করি, দেখেন এস এইচ আই লেখা, তাই না? তো এটা হচ্ছে এক্সেপশনাল। তো এস এইচ আই এটার উচ্চারণটা কি হয়? এটার উচ্চারণটা হবে সি, অর্থাৎ সি হবে না, এটার উচ্চারণটা হবে সি। তো এইটা এক্সেপশনাল মনে রাখতে হবে, এছাড়া উপায় নেই, যেহেতু এক্সেপশনাল মানে হচ্ছে আউট অফ দ্য রুলস। হ্যাঁ, তারপর হচ্ছে সু, দেখেন এস ইউ, এটা আবার রুলসের মধ্যে চলে আসছে। এস ইউ, এই যে এখানে ইউটা দেখছেন আর এখানে এসটা দেখছেন। হ্যাঁ, এই এস ইউ মিলে কিন্তু সু হয়েছে। তারপর এস আর হচ্ছে ই, তাহলে কি হলো সে, সে। হ্যাঁ, তারপর হচ্ছে এস আবার ও, সো। তো প্রথম থেকে আবার একটু বলি যে সা এক্সেপশনাল, সি, তারপরে সু, সে, সো। অর্থাৎ এই এই যে এই লাইনটা বা রটা আছে, হ্যাঁ এই রটাতে জাস্ট একটা এক্সেপশনাল আমরা পেয়েছি। হ্যাঁ, এইটা, তো এটা এক্সেপশনাল, এক্সেপশনাল যেহেতু এটা একটু লাল কালি দিয়ে একটু গোল করে রাখি। সরি, সি। হ্যাঁ, এটা হচ্ছে একটু গোল করে রাখলাম, এক্সেপশনাল একটা পেলাম যেহেতু আমরা। তারপর দেখেন টি আছে। তো আমাদের রুলস কি বলে যে টি এর সাথে আমাকে এ যোগ করতে হবে, তাই না? তো টি এর সাথে যদি আমি এ যোগ করি আমার কি হবে? এখানে যদিও ইংরেজিতে টা হয় মানে টয় আকার, কিন্তু আমরা এটা বাংলার মতো উচ্চারণ করব তা, অর্থাৎ বাংলাতে কিন্তু টি এ দিয়ে কিন্তু আমরা তা বুঝাই, তাই না? অর্থাৎ তয় আকার যেটা আর কি। হ্যাঁ, এই যে তয় আকার যেটা, এটা তয় আকার যেটা আর কি বলি আর কি, তা। তো এই তাটা কিন্তু আমরা বাংলার মতো করেই বলবো। তো টি এ তা, টয় আকার বলবো না, তয় আকার বলবো। হ্যাঁ, তা। আচ্ছা, তারপর দেখেন এক্সেপশনাল আমাদের হওয়ার কথা ছিল টি আর আই, তাই না? টি আর আই হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে দেখেন টি আর আই হয় নাই, কিন্তু হয়েছে কি সি এইচ আই হয়েছে, অর্থাৎ এইটা এক্সেপশনাল। তো এটার উচ্চারণ হবে সি। এটা একটু আমি একটু হচ্ছে রেড কালার দিয়ে একটু মার্ক করে রাখি, যেহেতু এক্সেপশনাল ছিল এটা। এটা একটু মার্ক করি যে চি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার চলে যাই এই হচ্ছে পরবর্তী ইয়েতে। এইটাও দেখেন, এটা আমাদের রুলস বলে কি যে টি আর ইউ হওয়ার কথা ছিল। হ্যাঁ, টি আর ইউ হওয়ার কথা ছিল, কিন্তু রুলস বলে যে টি আর হচ্ছে ইউ হবে। হ্যাঁ, তো টি আর ইউ কিন্তু হয়নি, এটা হয়েছে কি টি এস ইউ।
অর্থাৎ টি এস ইউ, তাই না? তো টি এস ইউ এটার উচ্চারণটা আসলে কি হবে? তো দেখেন এখানে যে আমরা সু পড়েছি, এখানে যে সু পড়েছি, এইটা সু, এইটাও সু, বাট এইটার উচ্চারণ জিহ্বার একটু অগ্রভাগ থেকে দাঁতের মধ্যে লাগিয়ে বলতে হবে সু। হ্যাঁ, সু, এটা দাঁতের মধ্যে একটু লাগিয়ে বলতে হবে সু। তো এইটা উচ্চারণটা অ্যাকচুয়ালি যখন এটা সামনে কিছু একটা বসবে তখন এই টিটা এখন কিন্তু সাইলেন্ট। যখন আপনি এটা সিঙ্গেল উচ্চারণ করেন তখন টিটা কিন্তু সাইলেন্ট, অর্থাৎ এইটার উচ্চারণটা কিন্তু আসছে না, টিটা কথাটা কিন্তু আসছে না। কিন্তু যখন এটা সামনে আরেকটা হচ্ছে কি বলে এইরকম অক্ষর বসাবেন, একটু মাইক অফ রাখবেন দয়া করে, হ্যাঁ। তো হচ্ছে এই আরেকটা শব্দ অক্ষর ইউজ করবেন তখন এই টিটার উচ্চারণটা আসে। তো এটা আমরা পরবর্তীতে যখন আমরা শব্দ তৈরি করবো, মাইক অফ রাখবেন দয়া করে, হ্যাঁ। সো পরবর্তীতে যখন আমরা এই অক্ষরগুলো ইউজ করে আমরা হচ্ছে বর্ণ তৈরি, সরি, এই শব্দ তৈরি করব, তখন আমরা এই টিটা কিভাবে উচ্চারণ হয় সেটা একটু দেখবো। হ্যাঁ, জাস্ট মনে রাখুন যে এখন টিটার উচ্চারণ হবে না, তবে এটার উচ্চারণটা অনেকটা সুয়ের মতো হবে, তবে জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারণ করার চেষ্টা করব। হ্যাঁ, যদি এটার উচ্চারণটা আমাদের একটু প্রবলেম হয়, কারণ আমাদের এরকম কোনো বর্ণ নাই বাংলা ভাষাভাষীতে। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন এক্সেপশনাল, যেহেতু আমরা লাল কালারের হচ্ছে একটা মার্ক করে রাখলাম। তারপর দেখেন আবার রুলস, টি আর হচ্ছে যে এখানে ই, টি আর ই বাংলাতে তে হবে। হ্যাঁ, তে হবে না কিন্তু, খেয়াল রাখবেন, এটা বাংলাতে যা হয় ঠিক সেভাবে আমরা কিন্তু বলবো। হ্যাঁ, তে। আচ্ছা, তো এটা যেহেতু তে, তারপরে এখানে দেখেন টি ও, তাই না? তো এখানে ইংরেজিতে হয়ে গেল টু, কিন্তু অ্যাকচুয়ালি টু না, এটা তো হবে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে কিন্তু শব্দ তৈরি করছি, এখানে কোনো ইংরেজির কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে জাস্ট হচ্ছে উচ্চারণটা কি সেটা শিখছি আর কি। তো ইংরেজিতে টু হইলো, আমরা এখানে তো টু বলতে পারবো না, কারণ এটা তো ইংরেজি না, এটা হচ্ছে ইংরেজি ইউজ করে আমরা যেভাবে বাংলিশ লিখি, এই বাংলিশটাকে এখানে ধরেন হচ্ছে আপনার হচ্ছে জাপানিস লিখছি আর কি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে টিও হয়ে যাবে তো, অর্থাৎ ত ওকার আর কি, যেটা আর কি তো। আচ্ছা, তো এখন পরবর্তীতে চলে আসে এন। আচ্ছা, আরেকটা বিষয় অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই যে আমরা তো এটার সাথে এটা যুক্ত করবো, হ্যাঁ ওইটা তো বুঝলাম, কিন্তু এই যে কে এর পরে এস আসবে বা টি আসবে বা এন আসবে বা এইচ আসবে, এইটাও কিভাবে বুঝবো? এটা অনেকে জানেন, তারপর আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, এটা মনে রাখার অনেক হচ্ছে অনেকের অনেক রুলস আছে বা নিয়ম, নিজের তৈরি করার নিয়ম আছে। তো আমি একটু এখানে একটু ছোট করে একটু দেখাই। দেখেন এখানে একটা শব্দ মানে হচ্ছে কি বলে সিলেবেলের মতো দেওয়া আছে। হ্যাঁ, এখানে আকাশা, তানাহা, মায়ারা। হ্যাঁ, এটা আমরা শিখবো, এটা আপনি আপনার মতো করে পড়তে পারেন, আহ মানে হচ্ছে নিজে একটা বানায় নিতে পারেন, সমস্যা নেই। তবে এটা আমি বানায় নিছি আমার জন্য, যে আমি কিন্তু এভাবে মনে রাখতে পারি না। মানে হচ্ছে আয়ের পরে যে তা হবে, কায়ের পরে যে সা হবে, তায়ের পরে যে না হবে, সা হবে না মা হবে, এটা ওই যে ক খ অনেকদিন হচ্ছে প্র্যাকটিস না করলে যেভাবে ভুলে যাই, ও হিরাগানার ব্যাপারে কিন্তু সেম। হ্যাঁ, তো এটা যদি আপনি মুখস্থ করে রাখেন, মানে আকাশা, তানাহা, মায়ারা, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আয়ের পরে কি কা হবে না সা হবে না তা হবে না হবে না হা হবে না মা হবে। হ্যাঁ, ওইটা আপনি মনে রাখতে পারবেন। তো এটা আপনারা যখন এটা দেখবেন এটা কিভাবে তৈরি করা হয়েছে, এই যে প্রথম যে বর্ণগুলো আছে আ, কা, সা, তা, না, হা, মা, ইয়া, রা। তো লাস্টের এই যে ওয়া, রো, এগুলা তো জাস্ট দুইটা, এটার জন্য আলাদা করে মনে রাখার কিছু নেই, ওটা তো বুঝতেই পারবেন যে এটা লাস্টে আছে। আচ্ছা, আমরা চলে যাই আবার প্র্যাকটিসে। তো এটা জাস্ট হচ্ছে বলে রাখলাম যাতে মানে অনেকের হয়তো মনে হচ্ছে যে এটা মনে রাখবো কিভাবে। তো আমরা আবার চলে যাই প্র্যাকটিসে। হ্যাঁ, তো প্র্যাকটিসে আমরা একটু দেখি। তারপর আমরা যেটা বলেছিলাম দেখেন এইচ, হ্যাঁ এইচ, তো এইচ আমরা একটু মিলানোর চেষ্টা করি। তো এখানে যেহেতু এইচ আছে, এখানে যেহেতু এ আছে, এই যে এ আর এইচ, হ্যাঁ, আমাদের হা হয়ে গেল, তাই না? এইচ এ হা, তারপরে এইচ আর এই যে এখানে আই, তাহলে এইচ আই, হি, তাই না? হি। এখন দেখেন এক্সেপশনাল আবার চলে আসছে, এক্সেপশনাল। এক্সেপশনাল আবার কি আসলো একটু দেখি, এই যে এখানে একটু দেখি। আমাদের রুলস বলে যে এইচ এর পরে ইউ হবে, তাহলে হু হয়, তাই না? হু, এইচ ইউ, হু। কিন্তু এইটা দেখেন এখানে কিন্তু ফু লেখা, অর্থাৎ এটা এক্সেপশনাল, এটা তো রুলস এর বাহিরে, মনে না রাখা মানে উপায় নাই, মনে রাখতে হবে। সো এটা ফু, এটা মনে রাখতে হবে। তারপর আবার দেখেন রুলস,
এইচ, তারপরে হচ্ছে ই, সরি লাল কালারটা একটু কালো করে নি, হ্যাঁ। তো এইচ আর হচ্ছে ই, তাহলে হয়ে গেল কি, এটা হলো, যদিও ওই যে যেটা বলেছি, যেটা ইংরেজির মতো করে বলবো না, এটা হচ্ছে যেহেতু উচ্চারণ শিখছি, তাহলে এটা বলবো হে, এটা হি বলবো না কিন্তু, হ্যাঁ, এটা হে বলবো, এইচ ই, হে। আচ্ছা, তারপর দেখেন এইচ ও, এই যে এইচ, এখানে যে উপরে ও আছে, এটা দিয়ে হলো আমাদের কি, এইচ ও, হো। তাহলে হা, হি, এটা ফু হবে, হ্যাঁ, এক্সেপশনাল, হে, হো। আচ্ছা, এখন চলে যাই এম রোতে, এম। তো এম এ, যে উপরে যে ভাই বলেছে পাঁচটা, এম এ, মা, এম আই, মি, এম ইউ, মু, এম ই, মে, এম ও, মো। অর্থাৎ এই রুতে আমরা কোনো এক্সেপশনাল পাই নাই, এটা শিখতে আমাদের অসুবিধা হওয়ার কথা না। মা, মি, মু, মে, মো। আচ্ছা, এখন চলে আসি ওয়াই, আস্তে আস্তে কিন্তু শেষ, আমাদের 46টার মধ্যে কিন্তু আরো অল্প কয়েকটা বাকি, হ্যাঁ। তো এখন দেখেন ওয়াই লেখা, তাই না, ওয়াই, এখানে দেখেন এগুলোতে কিন্তু নাই, হ্যাঁ, এগুলোতে নাই। অর্থাৎ এই রুতে মাত্র 3টা অক্ষর বা বর্ণ। তো রুলস, ওয়াই এ, যে উপরে যে এ আছে দেখতে পাচ্ছেন, এখানে এ আছে কিন্তু, হ্যাঁ। তো এইটা হচ্ছে ওয়াই এর সাথে যদি যুক্ত করি, ওয়াই এ উচ্চারণ হবে ইয়া, ইয়া। তারপর ওয়াই ইউ, ইউ। তারপরে ওয়াই, এই যে ও আছে, হ্যাঁ, ওয়াই ও, ও। তো ইয়া, ইউ, ইয়ো। 3টা মাত্র, হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে 3টা, এখানে কিন্তু আর নাই, হ্যাঁ। অর্থাৎ ওয়াই আই দিতে পারবেন না, ওয়াই ই দিতে পারবেন না, হ্যাঁ, এরকম উচ্চারণ যেহেতু জাপানের নাই, সেহেতু আপনি মানে ইচ্ছা করে দিতে পারবেন না, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন আর, তো আর এ, রা, আর আই, রি, আর এই যে ইউ, রু, আর ই, রে, আর ও, রো। অর্থাৎ রা, রি, রু, রে, রো, আসসালামু রা, রি, আলাইকুম। রু, রে, রো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়াইটাও একটু বুঝাইলে ভালো হতো, ওয়াইটা বুঝে নাই। ও সরি, ওয়াই আমি আবার একটু বলি, মানে সেম ভাবেই, হ্যাঁ, এখানে তো ওয়াই আছে, তো এখানে এ আছে, তো ওয়াই এ, ইয়া। তো এখানে আমরা উপরে দেখেছি যে 5টা করে বর্ণ হয়, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু 5টা নাই, এখানে হচ্ছে এই একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মাঝখানে এগুলা নাই, হ্যাঁ। তো মাঝখানে এগুলা নাই, কারণ কি, কারণ হচ্ছে এরকম কোনো উচ্চারণ জাপানে হচ্ছে দরকার নাই, যার কারণে এরকম কোনো বর্ণমালাও জাপানে দরকার নাই। তো আমরা যদি মনে করি যে যে ওয়াই এর সাথে একটা আই যোগ করে দিব, হ্যাঁ, তো এরকম কিন্তু কোনো মানে চাইলে কিন্তু পারা যাবে না, কারণ হচ্ছে এরকম কোনো উচ্চারণ জাপানের নাই, হ্যাঁ। এটার উচ্চারণ কি হবে, আমি 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 নিজেও জানি না। তো এটা ওয়াই ই, ইয়ে, বা ওয়াই আই, ই, এরকম কোনো উচ্চারণ আসলে নাই, হ্যাঁ। তো এই কারণে হচ্ছে এখানে বর্ণমালা নাই, এটা বলার জন্য বলা আর কি। এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে জাস্ট মনে রাখেন যে এখানে 3টা বর্ণমালা। আচ্ছা, তো ওয়াই, ওয়াই এ ইয়া, ওয়াই ইউ ইউ, ওয়াই ও ইউ। আচ্ছা, তো রা, রি, রু, রে, এটা তো বললামই। আচ্ছা, তো এখন দেখেন শেষে চলে আসছে, এখানে ডব্লিউ লেখা আছে, তো এটা যেভাবে এখানে এই এ লেখা, তো ডব্লিউ এ ওয়া, এটা মানে হচ্ছে ওয়া। আর এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ও লেখা, তাই না, আবার এখানেও ও লেখা। এইটা অনেকে কি করে জানেন, অনেকে হচ্ছে এটা লেখে ডাব্লিউ ও, এভাবে লেখে, হ্যাঁ, অনেকে জাস্ট ও লেখে। তবে আমরা ডাব্লিউ ও দিয়ে শেখার চেষ্টা করব, এই স্লাইডে যদিও ডাব্লিউ ও লেখা নাই, কিন্তু আমরা যখন শিখবো তখন ডাব্লিউ ও দিয়ে লেখা শিখবো, আমরা ডাব্লিউ ও দিয়ে লেখা হচ্ছে চেষ্টা করব। আর হচ্ছে এখানে, জি, ভাইয়া বলছিলাম কি, এই ওয়াই ইউ আর ওয়াই ও এই উচ্চারণটা একটু যদি একটু বলে দিতেন। হ্যাঁ, ওয়াই, দেখেন আমি যদি বাংলাতে লিখি, আমার এই এই কি বলে, এই ডিভাইসটা আমি নতুন, এটা দিয়ে আমি লিখতে পারছি না এখনো, এটা গতকাল নিয়েছি। তো ইয়া, এটা তো হচ্ছে প্রথমটা ওয়াই এ ইয়া, তারপরে এই যে এইটার দ্বিতীয় যেটা ইউ, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে এই বাংলাতে যদি লিখি তাহলে এরকম উচ্চারণ হবে ইউ, হ্যাঁ।
আর হচ্ছে এই শেষের যেটা আর কি, হ্যাঁ, এটা যদি বলি এটা হবে অনেকটা এরকম আর কি উচ্চারণ, হ্যাঁ, ইয়ো। তো বাংলাতে বললে ইয়া, ইউ, ইয়ো, এভাবে হবে আর কি উচ্চারণ। যদিও আমরা উচ্চারণটা একটু পরে দেখবো, মানে আমার উচ্চারণ শিখে যদি শুনে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমরা কার উচ্চারণ শুনলে আপনি ভালো করে শিখতে পারবেন সেটাও দেখবো, হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ কোনো ছাড়াছাড়ি নাই, আপনি যেভাবে সবচেয়ে ভালোভাবে শিখবেন আমরা সব পদ্ধতি এখানে আপনাদেরকে দেখাবো। আপনার যদি সময় বেশি থাকে আপনি সর্বোচ্চ ওটা নিতে পারবেন, যত সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। আচ্ছা, তো এখন এখানে আমরা বলেছি 46টা, কিন্তু এখানে মূলত 45টা আছে, একটা কিন্তু এখানে নাই। তো কোনটা নাই একটু দেখি। এই যে দেখেন, উপরে যদি চলে যাই, এখানে দেখেন, এই আমি যে বললাম যে অনেকে WO লেখে, হ্যাঁ, এখানে দেখেন WO লেখা, হ্যাঁ, এখানে কিন্তু শুধু ও লেখা নাই, এখানে WO লেখা, অর্থাৎ এইটাই কিন্তু বেশিরভাগ মানুষ এভাবেই লিখে, হ্যাঁ। তো আমরা এইভাবেই লেখার চেষ্টা করব। আর ওখানে যে বর্ণটা মিস ছিল বা মিসিং ছিল, ওইটা ছিল মূলত এই যে এখানে এন লেখা, হ্যাঁ। তো এইটা মূলত এইভাবে লিখতে হয়, হ্যাঁ, অনেকটা ছোট হাতের হচ্ছে বা স্মল লেটারের এইচ এর মতো, হ্যাঁ, একটু বাঁকা হবে আর কি, স্লাইড মানে হচ্ছে টিল্টেড হবে একটু। তো এইটার উচ্চারণটা আসলে কি? তো এইটার উচ্চারণ হচ্ছে আমরা মুখ বন্ধ করে জাস্ট বলবো, হ্যাঁ, বলবো, অর্থাৎ এটা কিন্তু ইংরেজিতে এন দেওয়া। আর বাংলাতে যদি মিলাইতে চাই তাহলে বাংলাতে নয়ের মতো করে হয়, কিন্তু এটা আমরা বলবো জাপানি উচ্চারণ যেটা সেটা হবে কিন্তু এটার আগে যদি একটা অক্ষর বসে তখন এটা আবার কিন্তু নয়ের মতো করে উচ্চারণ হবে। অর্থাৎ যদি আপনার কাছে বুঝতে অসুবিধা হয়, যখন আমরা শব্দ তৈরি করবো তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। জাস্ট মনে রাখেন এইটা উচ্চারণ হবে এইটুকু মনে রাখলে চলবে, হ্যাঁ। তো এখন আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। আমরা তো মূলত বুঝলাম যে 46টা বর্ণমালা আছে। তো আমরা শেখার পদ্ধতিতে দেখেছি যে উচ্চারণটা কিভাবে করতে হয়, তারপরে স্ট্রোক অর্ডারটা দেখবো, কারণ হচ্ছে লেখাটা কিভাবে লিখতে হয়, তাই না? ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি বলেন। আম, আমি এ যাবৎ যুক্ত ছিলাম এবং খুবই উপযোগী মনে হচ্ছে ক্লাসটা। তবে এখানে যেখানে আমি আছি গভীর রাত, সম্ভব হবে কি ক্লাসের রেকর্ডিংটা পাওয়া? ও আচ্ছা, জি, আপনি যদি ক্লাস রেকর্ডিংটা পেতে চান তাহলে আমাদেরকে একটু নক করবেন। আমরা যদিও আজকে আপলোড দিতে পারবো কিনা নিশ্চিত নয়, তবে এটা আপলোড দেওয়া হবে, আর আপলোড দিলে আপনাকে লিঙ্কটা দেওয়া হবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। জি, তো আমরা চলে যাই আমাদের লেসনে, আমরা যেভাবে শিখছিলাম। তো এখানে আমরা এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা এখন দেখবো না। আমরা এখন শিখবো মূলত সঠিক উচ্চারণ, অর্থাৎ হচ্ছে সঠিক উচ্চারণ দেখবো। তারপরে সেই উচ্চারণ দেখার পাশাপাশি দেখবো যে সেটা কিভাবে আঁকতে হয়। অর্থাৎ আঁকা তো আমাদের শিখতেই হবে, যদি আমরা আঁকা না শিখি তাহলে তো আমাদের প্র্যাকটিসটা ঠিকভাবে হবে না। তো আমরা এখন যে ওয়েবসাইটটা ইউজ করবো ওটা মূলত NHK এর ওয়েবসাইট। তো এটা পাবলিকলি ওপেন একটা ওয়েবসাইট, তো এটা যে কেউ ইউজ করতে পারেন, সমস্যা নেই, আমি এটা ইউজ করব। তো এখন আমি একটু সেই ওয়েবসাইটটাতে চলে যাই। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে, আপনারা এটা থেকে হচ্ছে এই অনুশীলন করতে পারবেন। জি, শিবুসান, আপনি কিছু বলবেন? শিবুসান যদি কিছু না বলেন আমরা তাহলে একটু হচ্ছে ইয়েতে চলে যাই। অর্জুন স্যার কিছু বলবেন? ওয়েবসাইটের নামটা বললেন? জি, ওয়েবসাইটের নামটা কি হবে ওয়েবসাইট ওইটা বললে? এটা এটা আপনাদেরকে দিব, হ্যাঁ, আমি আপনাদেরকে দিব, আপনারা একটু কাইন্ডলি ওয়েট করেন, এটা দিব, হ্যাঁ। এই শুধু ওয়েবসাইট না, আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে, আপনাদের প্র্যাকটিস কিভাবে করবেন হচ্ছে ওই শিটে দেওয়া হবে। সো কাইন্ডলি একটু অপেক্ষা করুন, হ্যাঁ। জি, তো আমরা যেমনটা বলেছি এই ওয়েবসাইট দেখেন, এটা একটু কেটে দিই, সরি। তো এখানে দেখেন, এখানে কিছু জিনিস আছে, ওইগুলো আমরা দেখবো না, ওইটা হচ্ছে আমাদের এই, এখন দেখার বিষয় না। তো আমরা একটু এখানে চলে যাই, হ্যাঁ। দেখেন আমাদের প্রথম পাঁচটা, হ্যাঁ, প্রথম পাঁচটা এই যে আ, ই, উ, এ, ও, এই ওয়েবসাইটে কিন্তু আমরা লিংক দিব। জাস্ট হচ্ছে এখন একটু দেখেন যে এটা কিভাবে ফলো করতে হয়, হ্যাঁ। সো যারা একেবারে নতুন, মূলত আসলে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্লাসটা, এগুলো কিন্তু বারবার রিপিট করতে মানে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং না, হ্যাঁ। কিন্তু যারা জানেন না তারা তো আসলেই জানেন না, তো এই কারণেই আর কি হচ্ছে এগুলো দেখানো। যদিও এগুলো মানে হচ্ছে অনেকেই জানেন। সো যারা জানেন না, আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরে একটু দেখুন, হ্যাঁ।
আচ্ছা, তো এখন দেখেন এটার উচ্চারণটা আপনি কিভাবে হচ্ছে যাচাই করবেন। হ্যাঁ, তো এখানে আমরা যেমনটা দেখেছি এটা আ ছিল, তাই না? তো এটা যখন আপনি ক্লিক করবেন তখন এইভাবে বড় হয়ে আসবে। হ্যাঁ, এই দেখেন বড় হয়ে আসছে, কিন্তু হ্যাঁ বড় হয়ে আসছে, এই যে এটা আ। তো উচ্চারণ এখানে যে মাইকটা একটা বা স্পিকারের একটা হচ্ছে সিম্বল দেওয়া আছে, এটা যখন আপনি ক্লিক করবেন দেখেন উচ্চারণ কিন্তু শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা মেয়ে বলছে অবশ্য। হ্যাঁ, তো এখান থেকে আপনি উচ্চারণটা যাচাই করে নিতে পারবেন, হ্যাঁ আপনার উচ্চারণটা হচ্ছে কিনা। এখন দেখেন লিখার পদ্ধতিটা কি হবে। তো লিখার পদ্ধতিটা দেখেন, এই যে এখানে 1 লেখা, এখানে 2 লেখা, এখানে 3 লেখা। হ্যাঁ, তো এগুলোকে স্ট্রোক অর্ডার বলে, স্ট্রোক অর্ডার। হ্যাঁ, তো স্ট্রোক মানে তো এই দাগ, অর্ডার মানে হচ্ছে কোনটা আগে কোনটা পরে আর কি। হ্যাঁ, তো এক, এই যে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে এখানে গেছে। হ্যাঁ, তার মানে এই যে দাগটা, এই দাগটা আমি প্রথমে দিব, তারপরে 2, এই যে মাঝখানে যে দাগটা এটা আমি 2 নম্বরে দিব, এই যে 3 নম্বর, এটা 3 নম্বরে এইভাবে ঘুরিয়ে আনবো। তাহলে আমার এটার স্ট্রোক অর্ডারটা আমরা নিয়ম মেনে একে আঁকতে বা ড্র করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো আমাদের চলে গেল। তারপরে এটা হচ্ছে আমাদের ই। একটু খেয়াল করেন, এই দাগটা উপর থেকে তো নিচে আসবে, তো এটা প্রথমে দিব, তারপর এখানে একটু হালকা উপরে উঠেছে। হ্যাঁ, এটাও লেখার সময় হালকা একটু উপরে উঠে। আর এই যে দাগটা, হ্যাঁ এইটা, এই দাগটা হচ্ছে একটু ছোট, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই দাগটা একটু বড় হবে, এই দাগটা একটু ছোট হবে, দুইটাই কিন্তু উপর থেকে নিচে আসছে। আর এটার উচ্চারণ এখানে ক্লিক করলে কিন্তু শুনতে পাবেন। যদি আমরা এখন প্রত্যেকটার উচ্চারণ এখন এখানে কনফার্ম করব না, কারণ আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে অনেক কিছু দেখতে হবে। সো এই উচ্চারণ বারবার রিপিট করে আমরা সময় নষ্ট করবো না। এটা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি এটা দেখে নেবেন। হ্যাঁ, তারপর দেখেন উ। তো উ, এখানে প্রথমে এই দাগটা দিতে হবে, তারপর এটা ঘুরিয়ে এনে শেষ করতে হবে এখানে। তো এটা হচ্ছে উ। তারপর এ, তো এই দাগটা দিবেন, এটা হচ্ছে একবারে শেষ করতে হবে, এখানে কিন্তু থামাথামি নাই, এখানে হচ্ছে এখান থেকে শুরু করে এখানে করে এখানে বাঁকা করে শেষ করতে হবে। তো এটা হচ্ছে এ। তারপর ও, তো ওটা দেখেন এখান থেকে শুরু করতে হবে, উপর থেকে ঘুরিয়ে এনে এখানে শেষ, তারপরে এখানে যে ছোট একটা দাগ আছে এটা হচ্ছে শেষে 3 নম্বরে দিতে হবে। তো ও হয়ে গেল আমাদের। তারপর দেখেন কা, কায়ের এই যে মাঝখানে যে বাঁকা দাগটা আছে, হ্যাঁ এই বাঁকা দাগটা দিতে হবে আগে, তারপরে হচ্ছে এই লম্বা দাগটা দিতে হবে পরে, তারপরে এই যে ছোট উপরে যে দাগ আছে এটা দিতে হবে হচ্ছে শেষে। তো এটা হচ্ছে কা। তারপর দেখেন কি, মাঝখানের এই ইকুয়ালের মতো অনেকটা দেখতে, এই 2টা দাগ দিব। তারপর হচ্ছে মাঝখানে একটা হচ্ছে এইভাবে দাগ দিব। তো এরপরে হচ্ছে শেষে যে একটা এরকম দাগ আছে এটা দিব একবারে শেষে। তো এটা হয়ে গেল আমাদের কি। তারপর দেখেন এটা একবার একটা স্ট্রোক, এটা এখানে কিন্তু 2টা স্ট্রোক না, এখানে একটা স্ট্রোক, এখান থেকে শুরু করে এখানে শেষ, অর্থাৎ পেন কিন্তু উঠবে না। হ্যাঁ, তারপর দেখেন কে, এটা কিন্তু ওই যে ই এর মতোই অনেকটা একটু হালকা বাঁকা হয়েছে। হ্যাঁ, হালকা বাঁকা হয়েছে। আর এই দাগটা দিয়ে এটা হচ্ছে মাঝখানে কেটে দিব একটু লম্বা করে, এটা কে হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখেন কো, অর্থাৎ ইটা ছিল আপনার অনেকটা হচ্ছে কি বলবো, ধরেন হচ্ছে ভার্টিক্যালি আর একটু হরিজেন্টালি। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, এটা ছিল ওইভাবে, এটা হচ্ছে এইভাবে। তো অনেকটা মিলে যায়, যারা প্রথম প্রথম প্র্যাকটিস করবেন তাদের কাছে হয়তো কনফিউজিং হতে পারে, যদিও একেবারে ভিন্ন, একটা ওই রকম একটা এরকম। যাই হোক, এটা হচ্ছে কো, এই দাগটাকে দিব, এটা নিচেরটা পরে দিব। হ্যাঁ, তারপর দেখেন সা, তো এই সাটা দেখেন ক্রস চিহ্নের মতো অনেকটা। তো এটা এইভাবে দিয়ে এভাবে দিয়ে তারপর হচ্ছে নিচেরটা আমরা আঁকার চেষ্টা করব। তো সা, তারপর সি, এখানে কিন্তু দেখেন একটা মাত্র স্ট্রোক। হ্যাঁ, অনেকটা বড়শির মতো এটা। তো সি, এটার উচ্চারণটা খেয়াল করেন, আমরা যেটা বলেছিলাম যে সায়ের পরে সি হবে না, হবে সি। এই যে উচ্চারণ এখানে দেখি, দেখেছেন সি বলতেছে। হ্যাঁ, তো এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এটা হচ্ছে সু, এটা এই দাগটা আগে দিব, তারপরে এটা দেখেন এভাবে ঘুরিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে সু, এখানেও কিন্তু 2টা স্ট্রোক মাত্র। তারপরে দেখেন সে, এই যে সে, প্রথমে মাঝখানের এই দাগটা দিব, তারপরে এইটা দিব, তারপরে এই পাকাটা দিব। হ্যাঁ, সে। তারপরে সো, সো, এটা দেখেন সো। হ্যাঁ, একটা স্ট্রোক কিন্তু, যদিও একটু বড় বাট একটা স্ট্রোক। তারপর তা, দেখেন এই যে তা, তা। হ্যাঁ, এটা দিব, তা হয়ে গেল। কিন্তু তার পরে আমাদের টি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টি কিন্তু হবে না, আমরা যেটা দেখেছি যে এক্সেপশনাল চি হবে। দেখেছেন চি। হ্যাঁ, তো এই দাগটা দিব, তারপর হচ্ছে
এটা এইভাবে ঘুরিয়ে দিব। তো এটা হয়ে গেল আমাদের চি। তারপর এখানে দেখেন সু, এই সুটার উচ্চারণ আমরা বলছি জিহ্বার অগ্রভাগ থেকে বলবেন। তাহলে একটু দেখি, সু, দেখেছেন দেখেছেন এটাও কিন্তু একটা স্ট্রোক। আবার এখানে চলে আসছে তে, তে, তো তেটা আঁকতে হবে একটা স্ট্রোক এভাবে। তারপর তো, তো তারপরে আমাদের চলে আসবে না, তাই না? তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। মাইক সরি অফ রাখার চেষ্টা করবেন প্লিজ। আচ্ছা যাই হোক, না, তারপর নি, প্রথমে এই দাগটা দিব, তারপর এই দাগটা দিব, তারপর এই দাগটা দিব, নি। তারপর এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে এই দাগটা আগে দিব, এই দাগটা ঘুরিয়ে এনে নু হবে। তো এটা হচ্ছে নু, এই যে এন ইউ, নু, হ্যাঁ, দুইটা স্ট্রোক। তারপর নে, এখানে মাঝখানে দাগটা দিব, তারপর হচ্ছে এটা এইভাবে ঘুরিয়ে এনে এভাবে দিব, তো এটা হয়ে গেল নে। তারপর এটা হচ্ছে নো, তো না নি নু নে নো হয়ে গেল। তারপর দেখেন হা, এই দাগটা আগে দিব, এটা দিব, এটা দিব, এভাবে দেখেন হা হি। আমি প্রত্যেকটা এখন ওইভাবে রিপিট করছি না, জাস্ট হচ্ছে আমি গাইডলাইন, অর্থাৎ আপনি কিভাবে শিখবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা একটু পরে তো আঁকবই। তো হা হি, এখানে দেখেন হু, আমরা আমাদের কথা ছিল কি হা এর পরে তো হি, হি এর পরে তো হু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে ফু হচ্ছে। এটা একটু শুনি, ফু, দেখেন এটা ফু, মানে অনেকটা ফু দেওয়ার মতো ফু। তো এটা দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছে, বাট আসলে কঠিন না। এটা একটা দাগ, এটা একটা দাগ, আর এখানে মানে অর্থাৎ মাঝখানে যে এই দাগটা, এটা তিন পাশে তিনটা অনেকটা ডটের মতো আর কি, বা টেনের মতো, ওগুলা দিব। তো পরবর্তীতে আমাদের হে চলে আসলো। হ্যাঁ, এটা অনেকটা উঁচু নিচু রাস্তার মতো। তো হে, তো হেটা হচ্ছে অনেকটা কুয়ের সাথে মিলে যায়, তবে আমরা খেয়াল রাখবো যে হেটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে হো, তো হা আর হো এর মধ্যে পার্থক্য দেখেন, একটু খেয়াল করেন। হাটা ছিল কিরকম, এই হাটা, এই যে এটা ছিল হা, তাই না? তো এটা হলো হো। অর্থাৎ হা এর উপরে যদি আপনি আরেকটা দাগ দেন, আরেকটা দাগ দেন, তাহলে কিন্তু হো হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ হা যদি জানা যায় তাহলে হোটাও শেখা সহজ। আচ্ছা, তারপরে দেখেন মা। এখন এখানে দেখেন একটা দাগ, একটা দাগ, আর মাঝখানে এটা ঘুরে ঘুরে আসবে। তো এটা হচ্ছে মা। তারপরে মি, এটা এভাবে মি। তারপর এটা হচ্ছে মু, এটা হচ্ছে মু। তারপর হচ্ছে মে, তারপর মো। তারপর আমরা এই যে তিনটা বর্ণমালা যেটা বলেছিলাম, সেই তিনটা বর্ণমালা, এই যে ইয়াটা, হ্যাঁ, ইয়াটা এটা দিতে হবে আগে। এইটা মানে হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরে, তো ইয়া হয়ে গেল। হ্যাঁ, তারপরে ইউ, এটা এভাবে দিয়ে এভাবে দিব, ইউ হয়ে গেল, এটা ইউ হয়ে গেল। হ্যাঁ, তো ইউ কিভাবে আঁকবেন এটা তো দেখবেনই, সমস্যা নেই। তারপর হচ্ছে রা, রি, রু, রে, রো। তো এখানে একটু দেখার বিষয়, একটু ক্লিয়ার কর, মানে হচ্ছে কিছু জিনিস আছে একটু দেখে নি। দেখেন এই যে রে, হ্যাঁ, আর হচ্ছে যে মে, এটা দেখতে কিন্তু একরকম, তাই না? দেখতে অনেকটা একরকম, কিন্তু নে কথাটা এই যে এখানে, হ্যাঁ, এখানে যেটা আছে, এই নেটা আর কি, হ্যাঁ, নেটা এইভাবে গেছে, হ্যাঁ, এইভাবে গেছে, মানে অনেকটা রস্যকারের মতো করে। হ্যাঁ, কিন্তু দেখেন রেটা কিন্তু কোনো কিছু হয় না। হ্যাঁ, এটা কিন্তু উপর দিকে উঠে গেছে একটু বাঁকা হয়ে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে ওইটা কোনটা নু আর কোনটা রে। হ্যাঁ, এরকম কনফিউশন হইতে পারে। আবার এখানে দেখেন ওয়া, তো এগুলা আঁকার নিয়ম একই রকম, কিন্তু এই শেষে গিয়ে একটু পার্থক্য হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ এটা এখানে এসেই থেমে গেছে, কিন্তু নুতে আমরা দেখেছি কি, সরি নেতে আমরা দেখেছি কি, এটা একটু রসুকারের মতো হয়েছে। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে ওয়াটা রসুকারের মতো হবে না, ওয়াটা এরকম ফাঁকা থাকবে। তারপর এটা হচ্ছে ও, এই ওটা কখন ইউজ হয় এটা আমরা পরে বলবো। এটা মূলত শব্দ তৈরি করার জন্য ইউজ হয় না, এটা গ্রামারে ইউজ হয়। এটা কেন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এটা আমরা যখন গ্রামার দেখবো তখন শিখবো। তো জাস্ট আকার নিয়মটা হচ্ছে এইটা এইভাবে দিব, এইটা এইভাবে দিব, তারপর হচ্ছে এটা দিব। এখানে দেখেন ও লেখা, বলেছিলাম যে অনেক জায়গায় ডাব্লিউ ও লেখা, অনেক জায়গায় জাস্ট ও লেখা। হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে হবে, আমরা ডাব্লিউ ও দিয়ে শিখবো। তারপরে এখানে দেখেন আমরা বলেছিলাম যে এটার উচ্চারণটা হবে উম। তো মানে কি দেখেন, উম, উম, তো এটা হচ্ছে
উচ্চারণ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এই 46টা এই বর্ণমালা যেগুলো ছিল এগুলার হচ্ছে আমরা উচ্চারণটা দেখেছি। তো সেটা প্র্যাকটিস করব কিভাবে, আমরা এই শিটটা আপনাদেরকে দিব। আমি একটু স্ক্রিনটা একটু হচ্ছে শেয়ার করি। জি সানজিদ হাসান, আপনি কিছু জিজ্ঞেস করবেন? জি, এখানে যে রিটা আছে মানে রা রি, এইটা তো আমরা আর কি হিরাগানায় মানে আমি যেটা দেখছি মানে হিরাগানায় না কাথাকানায় দেখছিলাম আর কি। ও আচ্ছা, এটা হিরাগানা কাতাকানা রি লেখার নিয়ম সেম। যারা কাতাকানা জানেন তারা তো জানেনই। এটা হচ্ছে কাতাকানার সাথে কিছু অক্ষর মিলে যায়, তো যার মধ্যে রিটাও একটা। তো রিতে এভাবে আমরা যেভাবে লিখি, কাতাকানা তো আমরা সেইভাবেই লিখি। এখানে আচ্ছা কনফিউজ মানে হচ্ছে হয়ে যাবে অনেকে, এখানে কাতাকানা ক্লিক করলে কিন্তু কাতাকানা চলে আসে। হ্যাঁ, তো এখানে কিন্তু এই যে কাতাকানা রি এটা। হ্যাঁ, তো মানে হচ্ছে দেখতে একই রকম, একটু মানে হচ্ছে হিরাগানা কাতাকানা। এই যে দেখেন হিরাগানা কাতাকানা কাঞ্জি, যেহেতু 3টা লেখার মাধ্যম বলেছি, এখানে 3টা লেখার মাধ্যমে আছে। এই ওয়েবসাইটটা অবশ্যই দিব আপনাদেরকে, আপনারা যদি হিরাগানাটা শিখতে পারেন কাতাকানাটা চাইলে কেউ শিখে নিতে পারেন, সমস্যা নেই। তবে আমরা বলবো যে হিরাগানাটা আগে শিখতে হবে, তারপর হচ্ছে এই হিরাগানার এগুলো শিখতে হবে, বাড়তি যেগুলো আছে এগুলো শিখতে হবে, তারপর যে আমরা কাতাকানা শিখবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এগুলো ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোডও করার সুযোগ আছে। তো যাই হোক, এটা হচ্ছে নিজেরা দেখে নিতে পারবেন, ওটা আমার হচ্ছে বলার হচ্ছে খুব বেশি প্রয়োজন নেই। তো আমরা এখন প্র্যাকটিসটা কিভাবে করব সেটা একটু দেখি। হ্যাঁ, ধরেন আমরা তো বুঝলাম যে উচ্চারণ কিভাবে হয়, স্ট্রোক অর্ডারটা এইভাবে হয়, কিন্তু আসলে প্র্যাকটিসটা করব কোথায় আর কিভাবে করব, তো সেটাই এখন দেখবো। তো সেটা দেখার জন্য আমি একটা হচ্ছে স্ক্রিন ওপেন করব। সেই স্ক্রিনে কি আছে একটু দেখি। তো এখানে একটা স্ক্রিন আছে, তো এখানে একটু বড় করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা যে আ শিখেছি, এই আ কথাটাই কিন্তু এখানে লেখা আছে, তাই না? তো আ কথাটা লেখা আছে এই যে স্ট্রোক অর্ডার। হ্যাঁ, এই যে 1, এই যে 2, এই যে 3, এভাবে কিন্তু লেখা আছে। তারপর এখানে দেখেন একটা ঘর, দুইটা ঘর, হ্যাঁ, এরকম ব্লক দেওয়া আছে বা সেল দেওয়া আছে। হ্যাঁ, তো এই সেলগুলো কেন দেওয়া? এই সেলগুলো দেওয়া মানে হচ্ছে প্রথমত আপনার আঁকাটা শেখার জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যদিও ইয়ে দিয়ে আঁকছি বা লিখছি, এই হচ্ছে ডিজিটাল যে প্যাডটা আছে এটা দিয়ে লিখছি, তো এটা দিয়ে আমি এখন অভ্যস্ত হইনি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে এই দাগটা তো দিব আমরা। হ্যাঁ, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দাগটা যদি আমরা দিই তাহলে আমাদের একটা হয়ে গেল। তারপর দেখেন, তারপর বলা হয়েছে কি আমাদের এই 2 নম্বর দাগটা দিতে। হ্যাঁ, অর্থাৎ আমরা এই 2 নম্বর দাগটা দিলাম। হ্যাঁ, এই 2 নম্বর দাগটা দিলাম। তারপর আমাদের বলা হয়েছে যে 3 নম্বর স্ট্রোকটা এইভাবে ঘুরে আসবে। হ্যাঁ, এভাবে ঘুরে আসবে, উপর থেকে ঘুরে আসবে। হ্যাঁ, তো এটা আমি একটু চেষ্টা করি যে এটা হয় কিনা আমারটা। হ্যাঁ, একটু দেখি। তো এটা একটু এখান থেকে আমি শুরু করি, যে এখান থেকে শুরু করে আমি এখান থেকে এখানে শেষ করলাম। তো এটা হালকা একটু বের হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার আটা হয়ে গেল। তো আমি এই শীটটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যখন হচ্ছে প্র্যাকটিস করবেন, এটা একটু ফলো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা হচ্ছে চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, নতুবা এরকম যদি সাদা কাগজের মধ্যে এরকম যদি ঘর ঘর করে নিতে পারেন সেটা করতে পারেন। যদিও এখানে যে অল্প কয়টা ঘর আছে এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য যথেষ্ট না, আপনাকে এটা লিখতে হবে কম করে হলো 1-150 বার কিন্তু লিখতে হবে। হ্যাঁ, একটা বর্ণ 1-150 বার লিখতে হয়। তারপর হচ্ছে সেটা উচ্চারণ করে করে লিখতে হবে। তারপর হচ্ছে সেটা হচ্ছে এখানে তো অর্ডারলি লেখা, তাই না? মানে হচ্ছে আ ই উ, তো এটা আপনাকে র্যান্ডমলি শিখতে হবে। অর্থাৎ আপনাকে হঠাৎ হঠাৎ বলতে হবে যে ই কিভাবে লিখবো, উ কিভাবে লিখবো, এরকম করে কি ঘর করতে হবে। আপনি নিজে নিজেই নিজের প্রশ্ন তৈরি করবেন, করে ওটা হচ্ছে লিখবেন, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এটার একটা পরীক্ষা নিব। আর আপনি যে প্র্যাকটিস করেছেন সেটা হচ্ছে মানে হচ্ছে আমাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে। তো সেটা কিভাবে সাবমিট করবেন সেটাও আমি দেখাবো একটু পর। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটু একটু দেখেন। হ্যাঁ, আমি জাস্ট 5টা একটু দেখাই। হ্যাঁ, প্রথম 5টা একটু দেখাই। তো ইটা কিভাবে আঁকবো, তাই না? তো এখানে কিন্তু দেওয়াই আছে, তারপর আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন অ্যাকচুয়ালি। তো প্রথমে এখানে দেখেন, এখানে আমাকে বলা হয়েছে যে উপর থেকে নিচে আসতে। হ্যাঁ, তো হালকা একটু উপরে উঠবো। হ্যাঁ, এখানে হালকা একটু উপরে উঠতে হবে। হ্যাঁ, হালকা। তারপরে বলেছে যে এই যে এখানে যে দাগটা, হ্যাঁ, এই দাগটা একটু বাঁকা হবে, একটু ছোট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ই, অর্থাৎ এটা একটা দাগ দিব। এখানে আমার হয়ে গেল 2টা দাগ হয়ে গেল।
তো এটা একটা হালকা দাগ দিব, তারপরে হচ্ছে এটা হচ্ছে দিয়ে দেবো, এটা হয়ে গেল আমার ই। তারপর এখানে দেখেন প্রথমে এই দাগটা দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? তো আমি যখন এখানে প্র্যাকটিস করব তখন এখানে আমি প্রথমে এই দাগটা দিয়ে প্র্যাকটিস করব। এই যে এখানে একটা দাগ দিব, তারপর এইভাবে ঘুরিয়ে এনে আমার উল্টা করব। হ্যাঁ, অর্থাৎ একটা দাগ দিব হচ্ছে উপরে প্রথমে, তারপর হচ্ছে ঘুরিয়ে এনে এই 2 নম্বর দাগটা দিব, তো আমার উল্টা হয়ে গেল। তো এখন এটা কিভাবে আঁকবো? এটাও সেম, আমার প্রথম দাগটা দিতে হবে। তো প্রথম দাগটা আমি দিই, তারপরে হচ্ছে এই কি বাংলার দীর্ঘের মতন একটা, তো এটা হচ্ছে এ এ, তাই না? এ। এখানে একটা জিনিস একটু সমস্যা হতে পারে যে এখানে কিন্তু উচ্চারণটা দেওয়া মানে হচ্ছে উপরে দেওয়া, পাশাপাশি কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, এই যে এখানে কিন্তু খেয়াল করবেন, হ্যাঁ, উচ্চারণটা কিন্তু উপরে দেওয়া, আ ই উ এ ও পাশাপাশি কিন্তু দেওয়া নেই। আপনি যদি যদি উচ্চারণ হচ্ছে কনফার্ম করতে চান, উপর থেকে কনফার্ম করে নেবেন। তারপর আমরা চলে যাই একেবারে 5টা বর্ণের শেষ বর্ণে। তো 5টা বর্ণের শেষ বর্ণে বলা হয়েছে যে ছোট করে এই দাগটা দিতে হবে, আগে এই দাগটা দিতে হবে, তারপর হচ্ছে এইভাবে এই দাগটা দিতে হবে, তো তারপর হচ্ছে এই উপরে এই দাগটা দিতে হবে। তাহলে এটা হয়ে গেল ও। যদিও আমারটা খুব বেশি সুন্দর হয়নি, কারণ হচ্ছে আমি এটা দিয়ে এখনো আঁকার জন্য খুব বেশি হচ্ছে অভ্যস্ত হইনি। তো এটা হচ্ছে ও। তো এইভাবে এখানে দেখেন হচ্ছে বাকি সবগুলো কিন্তু আছে। তো এটার হচ্ছে লিঙ্কটা আমি দিব কিভাবে ডাউনলোড করতে হয়। এটা হচ্ছে ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সবগুলোই দেখাবো। সো এটা একটু হচ্ছে ইয়ে করে নিই। তো আমাদের এটা হচ্ছে আপনাদের বাসার কাজ, বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো এটাও আমি দিব। তো এখন হিরাগানাটা তো অ্যাকচুয়ালি প্রথম ক্লাসে 46টা হিরাগানা শেখা একটু কঠিন বটেই। তো আপনারা একটু চেষ্টা করবেন যে 46টা শেখার জন্য। যারা পারবেন না তারা অন্তত পক্ষে যতটুকু সম্ভব ততটুকু শিখবেন। জি, কেউ কি কিছু জিজ্ঞেস করবেন? ভাইয়া, বলেছেন অনেকেই। জি বলেন। এই ক্লাস কি রেগুলার হবে নাকি প্রতি শনিবারে হবে? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ক্লাস কবে হবে এটা হচ্ছে আমরা এই কিছুক্ষণ পরেই হচ্ছে শেয়ার করব, কারণ হচ্ছে এটা আমাদের এজেন্ডার মধ্যে ছিল যে আমরা ক্লাসগুলো কিভাবে নিব, কবে কবে হবে, কোন টাইমে হবে, সেটা আমরা জানাবো। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। হ্যালো তো স্যার। তো আমাদের শীট জি গুলো আর বলেন। হচ্ছে সাইট গুলো কোথায় দিয়ে দিবেন ভাইয়া? হ্যাঁ, এই যে এখনই দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের এই যে এখানে চ্যাট করা যায় যেখানে, সেখানেই দিব আর কি। এখানে কিন্তু আচ্ছা আচ্ছা। হচ্ছে চ্যাটের একটা অপশন আছে, হ্যাঁ, সেখানে দিচ্ছি। তো আমি দেওয়ার আগে হচ্ছে হ্যালো একটা জিনিস স্যার। একটু দেখায়নি, যে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখায়নি। দেখেন হ্যালো। জি বলেন। যদি ক্যারেক্টার গুলো স্ট্রোক ওয়াইজ প্র্যাকটিস না করি তাহলে মানে যেভাবে যেভাবে হয় আর কি, স্ট্রোক ওয়াইজ প্র্যাকটিস না করলে কিছু হবে? হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে স্ট্রোক যদি অনুসরণ করেন তাহলে ভালো, যদি অনুসরণ না করেন কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে সেটা কি আসলে অরিজিনাল যে হচ্ছে অক্ষর বা বর্ণ সেটার সাথে মিলছে কিনা। মানে আপনি তো আপনার মতো করে আঁকবেন, বাট সেটার সাথে যদি মিলে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ। জি। আর এছাড়াও হচ্ছে হচ্ছে এই অ্যাপ স্টোর বা হচ্ছে প্লে স্টোরে হচ্ছে হিরাগানা শেখার কিছু অ্যাপ আছে, ওগুলা থেকেও আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, শেখার অনেক মাধ্যম আছে। আর হচ্ছে আমরা এই পিডিএফটা এখন দিব। তো এই পিডিএফটা দেওয়ার অর্থ হচ্ছে অনেকগুলো লিঙ্ক আছে যেগুলো আমি আলাদা আলাদা করে দিলে আপনাদের সমস্যা হবে। তো আমি একটা পিডিএফ এর লিঙ্ক গুলো অ্যাড করেছি। এই পিডিএফটা ডাউনলোড করে নিলে আপনি যে কোনো সময় এগুলো হচ্ছে আপনি বাসায় বা হচ্ছে যে কোনো জায়গা থেকেই দেখতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আজকে যারা জয়েন করেছেন, যারা হচ্ছে লেকচার শুনেছেন, হয়তো নাকি হিরাগানা কি হচ্ছে এখনো ঠিকভাবে বুঝেননি। তো ভালো করে বোঝার জন্য আমাদের একটা ভিডিও আছে, হিরাগানার হচ্ছে ক্লাস ভিডিও লিংক। এই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে একটা হচ্ছে ফেসবুকের একটা ভিডিও আসবে। অর্থাৎ এই ভিডিওটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনার এই হিরাগানা জিনিসটা আসলে কি এটা হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভিডিও, এটা যারা দরকার তারা ক্লিক করবেন। এখন হিরাগানা প্র্যাকটিস করবেন, তো কিভাবে করবেন? তো প্রথম কথা হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যে আঁকার নিয়ম, তো আঁকার নিয়মটা কি এটা এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে গেলেই তো ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আঁকার নিয়মটা কি। তো এখানে গেলেই আঁকার নিয়মটা দেখবেন।
তারপর এখানে দেখেন প্র্যাকটিস শিট, অর্থাৎ আমরা যে শিটটাতে একটু আগে প্র্যাকটিস করেছি, হ্যাঁ। সো এই শিটটাই এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন এই শিটটাই চলে আসে, এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, হ্যাঁ। অর্থাৎ এই শিটটা আপনি মোবাইলে বা কম্পিউটারে বা হচ্ছে যে কোনো জায়গায় আপনি ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ। ট্যাবলেট টুবলেট যাই বলেন, তো এখানে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি এটা ডাউনলোড করে নিয়ে এটা প্রিন্ট আউট যদি না করেন, আমি যেটা বলেছিলাম এর আগেও, হ্যাঁ, যে একটা সাদা কাগজে চেষ্টা করবেন যে ঘর ঘর করে আঁকার জন্য আর কি, যতটুকু সম্ভব। কারণ ভাষা যদি ভালো করে শিখতে চান একটু কষ্ট করতে হবে। তো আমরা আবার পিডিএফটাতে চলে যাই। তো এখন দেখেন হিরাগানা লেখা বা হচ্ছে আপনি যে লিখবেন বা প্র্যাকটিস করবেন থেকে পর্যন্ত, মানে আমাকে 46টা হিরাগানা লিখে সেটার একটা ছবি আমাকে পাঠাতে হবে। তো পাঠাবেন কিভাবে বা সাবমিট করবেন কিভাবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। মানে প্রথমে তো আপনি কাগজের মধ্যে থেকে পর্যন্ত লিখবেন, হাতে লিখবেন আর কি, হ্যাঁ। আর আরেকটা বিষয়, এই জাপানি ভাষায় কিন্তু হচ্ছে পেন্সিল ইউজ করে, হ্যাঁ, মানে হচ্ছে এই ভাষা শেখার ক্ষেত্রে আর কি। তো পেন্সিলটা ইউজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে ইরেজার তো সাথে রাখবেনই, কারণ হচ্ছে ভুল হলে যাতে মুছে ঠিক করতে পারেন। তো ওইটা হচ্ছে কি বলবো, ধরেন হচ্ছে ওটা পেন্সিল দিয়ে লিখলে আর কি সুবিধা, ওইভাবে লেখার চেষ্টা করবেন। আর পেন্সিলের আরো প্রয়োজন আছে, কারণ পরবর্তীতে যখন আমরা বইগুলা দেখতে যাব তখন বইতেও কিন্তু আমাদের লিখতে হয়, হ্যাঁ। তো বইটাতে আমরা কলম দিয়ে লিখি না, বইটাতে আমরা পেন্সিল দিয়ে লিখি। তো পেন্সিল কিনে রাখবেন। আর হচ্ছে লেখা শেষ হলে পরিষ্কার একটা ছবি তুলবেন, যতটুকু সম্ভব পরিষ্কার করে তুলবেন, আর নিচের লিঙ্কের মাধ্যমে আপলোড করবেন। তো এই লিঙ্কে দেখেন, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে, সরি, এখানে এখন এটা দেখানো সম্ভব না। এটা হচ্ছে কেন দেখানো সম্ভব না, সরি, ক্লোজ, রেসপন্ড দ্য ক্লোজ ট্যাব, সরি, দ্য ফাইল হ্যাভ এক্সিস্ট, সরি, এক মিনিট, হ্যাঁ। এটা একটু আমাকে দেখতে হবে, যদি এটা লিঙ্ক হচ্ছে একটু ক্লিক করে দেখি, সরি, এটা যদি একটু অপেক্ষা করুন, হ্যাঁ। এটা হচ্ছে আমি এখনই কারেকশন করতে পারবো, তারপরে হচ্ছে আপনাদেরকে আগে ফাইল ব্যাপারটা একটু বুঝাই নি, হ্যাঁ। এইটা লিঙ্কটা কেন কাজ করছে না এটা একটু দেখবো। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে দেখেন পরবর্তী ক্লাসের তথ্য। তো এখানে পরবর্তী ক্লাসের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো, তারিখ ও সময়। তো 20 জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় 7টা থেকে হবে, হ্যাঁ। এটা আমাদের বাংলাদেশ সময় 7টা থেকে হবে, আমরা দুপুরবেলা ক্লাস নিচ্ছি না, আমরা হচ্ছে বাংলাদেশ সময় হচ্ছে রাত 7টা থেকে ক্লাস নিব। তো যাদের পসিবল তারা তো জয়েন করবে। জি, প্রশ্ন আছে কারো? স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। ওহ, সরি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার আমাদের ক্লাসগুলোর এই যে জুম লিংকটা এটা পাবো কোথায় থেকে, বা গুগল মিটের লিংকটা পাবো কোথায় থেকে, বা এই লিংকটাই কি থাকবে নাকি পরবর্তীতে আমাদের লিংক চেঞ্জ হতে পারে? হ্যাঁ, এই যে আমি এই ব্যাপারটা এখন বলছিলাম, এই যে এখানে একটু এই স্ক্রিনটা শেয়ার করতে পারিনি, দুঃখিত। সো এখানে দেখেন একটা লিংক আছে, হ্যাঁ। এই লিঙ্কটাই মূলত ক্লাস লিঙ্ক, অর্থাৎ আমরা সেম লিঙ্কটাই ইউজ করবো, হ্যাঁ। যেহেতু এটা আমাদের ফ্রি ট্রায়াল ক্লাস, আমরা সেম লিঙ্কটাই হচ্ছে ফ্রি ট্রায়াল ক্লাসের জন্য ইউজ করব। তো এই পিডিএফটা যখন আপনি ডাউনলোড করে রাখবেন তখন এই পিডিএফ থেকে আপনি সবগুলো লিঙ্ক হচ্ছে কি বলে, এই ক্লিক করলেই হচ্ছে, সময় হলেই হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। তো ক্লাস যে সময়টা বলেছিলাম 20 জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় 7টা থেকে, লিঙ্ক আগেরটাই থাকবে। যাদের কাছে লিঙ্ক নাই তারা এখানে ক্লিক করলেও হচ্ছে জয়েন করতে পারবেন। আর যোগাযোগ বা গ্রুপ হচ্ছে, এই যে প্রশ্ন থাকলে বা হচ্ছে কোনো কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক গ্রুপ আছে, সেখানে ক্লিক করলে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন। জাস্ট একটা মিনিট একটু সময় দেন, আমি একটু দেখি যে সাবমিট করা লিঙ্কটা এটা মেবি অ্যাক্সেস ডিনাইড করছে, একটু দেখি যে এটা অ্যাক্সেসটা আসলে কি পাবলিক করা আছে কিনা, হ্যাঁ। একটু অপেক্ষা করুন। জি, প্রশ্ন থাকলে করতে পারেন, আমি হচ্ছে উত্তর দেওয়ার পাশাপাশি একটু কাজটা করে নিই। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের হচ্ছে যে সন্ধ্যা 7টায় যে ক্লাসটা দেওয়া হয়েছে 20 জানুয়ারি, আমাদের বাংলাদেশে তো সন্ধ্যার দিকে নেট স্পিড একেবারে বাফারিং করে, মানে ওই সময় নেটের সমস্যা থাকে। তো এটা যদি 9টার পরে বা আরো আগে এরকম কিছু একটা টাইমে দিলে মনে হয় ভালো হয়।
কারণ এই সময়টাতে বাংলাদেশের নেটটা খুব সমস্যা করে, ইন্টারনেটে মানে খুব প্রবলেম হয় আর কি সন্ধ্যার দিকের এই টাইমটাতে। আচ্ছা, ওইটা উম, উম, আগে দিলে ধরেন হচ্ছে কি 6টা বাজে দিব। স্যার আমি একটা কথা বলবো। আচ্ছা, জি একটু বলেন তাহলে একটু শুনি। সঞ্জয় 7টায় ঠিক আছে। স্যার সাতটায় ঠিক আছে। টাইমটাই ঠিক আছে স্যার। জি আচ্ছা, ভাইয়া জি 7টায় অনেক ঠিক ধন্যবাদ। আছে। তো কোনো জি নেটওয়ার্ক অনেক ইস্যু ঠিক আছে। থাকার কথাও জি না। অনেক জি অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে আপনাদের মেজরিটি ছিলেন 7টার পক্ষে। সো আমরা হচ্ছে 7টা বাজেই রাখার চেষ্টা করব। ইভেন আমরা 7টার সময় অনেকেই ফ্রি থাকি, এই সময় হ্যাঁ, আমিও নেটওয়ার্ক ইস্যু থাকে। সেটাই ভেবেছিলাম। আমিও সেটা ভেবেছিলাম যে আপনারা 7টার সময় অ্যাকচুয়ালি সবাই ফ্রি থাকেন। স্যার আমি বাইরে থেকে স্যার আপনি পিডিএফটা যদি একটু চ্যাটে দিচ্ছেন তাহলে আমরা ডাউনলোড করে নিতাম। ওটা হাতে এগুলো। আচ্ছা সঞ্জয়, আর একটা কথা হচ্ছে যে আমাদের এই ফ্রি ক্লাস কয়দিন চলবে? ফ্রি ক্লাস চলবে হচ্ছে যদিও নির্দিষ্ট করিনি। এটা চলবে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে কম করে হলো একটা লেসন শেষ করব। কারণ হচ্ছে জাপানি ভাষা অ্যাকচুয়ালি হচ্ছে সবাই হচ্ছে শেষ পর্যন্ত শেখে না, যেটা দেখলাম। তো হচ্ছে ভর্তি হওয়ার আগে মানে একটু একটু নিজেকে নিজে যাচাই করে নিবে যে তার পক্ষে কি সম্ভব কিনা এই ভাষাটা শেখা। তো এই কারণে হচ্ছে ফ্রি ট্রায়াল ক্লাস। তো লেসন 1 পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কার পক্ষে শেখা সম্ভব, কার পক্ষে শেখা সম্ভব না আর কি। তো অন্তত পক্ষে লেসন 1টা আমরা হচ্ছে লেসন 1 পর্যন্ত ফ্রি দেখবো, এরপরে যদি সম্ভব হয় আমরা বাড়ানোর চেষ্টা করব। হাই। আর এই আচ্ছা, ঠিক কোর্স আছে ফিটা লেসন কত ওয়ান এর কেমনে, এটা আলোচনা করবেন কখন? জি সরি, আবার একটু বলবেন। মানে এই কোর্স ফি যে কত হবে ফ্রি লেসনের পরে, ফ্রি ক্লাসের পরে কোর্স ফি আছে না, সেটা কত, এটা আলোচনা কখন করবেন? কোর্স ফি তো অ্যাকচুয়ালি আমাদের ছিল মূলত 10,000 টাকা, কিন্তু বাংলাদেশের অনেক স্টুডেন্ট আমাদেরকে এর আগের ব্যাচে যারা ছিল আর কি, তো এরা বলেছেন যে 10,000 টাকা এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি। তো আমরা এটা বিবেচনা করে ওটা আমরা একেবারে 5,000 টাকা করে দিয়েছি। কিন্তু জাপানে যারা আছেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে জাপান থেকে ক্লাস করেন, তো আমি বলেছিলাম যে জাপানে যারা আছেন এদের জন্য এটা প্রযোজ্য না। কারণ টাকার প্রবলেম তো বাংলাদেশে যারা আছে এদের হয়তো প্রবলেম, কিন্তু জাপানে যারা আছেন এদের তো ওইরকম কোনো প্রবলেম, আমি আমি যেটা মনে করি যে ওইরকম কোনো প্রবলেম নাই। তো এই কারণে হচ্ছে জাপানে যারা আছেন এদের জন্য এই হচ্ছে ওয়েভারটা প্রযোজ্য না আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। স্যার তাহলে আমরা এটা পাঠাবো কিভাবে? এই ফিটা এটা মেথডটা কি? যেমন বাংলাদেশ থেকে তো আর জাপানে বিকাশ ও বা আচ্ছা, জি ওটা হচ্ছে আমি পরে পেমেন্ট মেথডটা জানিয়ে দেবো, ওটা বাংলাদেশেই পেমেন্ট করবেন। ওটা কিভাবে করতে হবে এটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো। জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আরেকটা প্রশ্ন শুনছি যে আমাদের এখানে পড়তেছে, এটা লক্ষ্য কি জেএফটি না জেএলপিটি, কোনটা? জিএফটি তো মূলত হচ্ছে N4 লেভেল, আর জেএলপিটি তো N5 N4 দুইটাই আছে, যেহেতু এটা N5 এর ক্লাস, বেসিক জাপানিজ। এটার লক্ষ্য মূলত জেএলপিটি, তবে এখান থেকে পড়ে জিএফটি দেওয়া সম্ভব। তবে যাদের লক্ষ্য মূলত হচ্ছে এসএসডব্লিউ, তাদের বলবো যে হচ্ছে আহ, মানে তাদের জন্য আলাদা একটা বই আছে যেটা কি হচ্ছে বুঝতে আরো বেশি সুবিধা, ইরোদরি আর কি। তো সেই বইটাও ফলো করলে তাদের জন্য সুবিধা বেশি আর কি। কিন্তু N5 লেভেল যেটা, যেহেতু এটা বেসিক, এটা সবার জন্য মানে হচ্ছে একই জিনিস। N5 সবাই করতে পারবেন, কিন্তু N4 এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ইরোদরি বইটা ফলো করলে সবচেয়ে বেশি সুবিধা, এটা এসএসডব্লিউ এর জন্য আর কি। কিন্তু ভাষা শিখতে চাইলে হচ্ছে আপনি জিএলপিটি হচ্ছে শিখেও আপনি স্কিল টেস্ট দিতে পারবেন। অর্থাৎ এসএসডব্লিউ এর দুইটা সুযোগ, একটা হচ্ছে জিএফটি, একটা হচ্ছে জিএলপিটি N4, দুইটা থেকেই আপনি দিতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে আপনার টার্গেট শুধুমাত্র এসএসডব্লিউ, আপনি ওই ইরোদরি বইটা ইউজ করতে পারেন। হাই। আচ্ছা, এখানে আমি আরেকটা লিংক হচ্ছে একটু দিচ্ছি, হ্যাঁ। এই লিঙ্কটা থেকে আপনারা একটু পিডিএফটা ডাউনলোড করে নেন, হ্যাঁ। এই লিঙ্কটা থেকে একটু পিডিএফটা ডাউনলোড করে নেবেন সবাই।
কেউ যদি না পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন। ভাইয়া লিঙ্কটা কোথায় পাবো? এই আমি এখন দিয়েছি। সরি, এটা তো হচ্ছে সরি, এটা হিরাগানা অনুশীলনের লিঙ্ক। সরি, এই লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আগের লিঙ্ক যেটা ওটা ইগনোর করেন, ওটা সমস্যা নেই। এখন যে লিঙ্কটা দিচ্ছি, হ্যাঁ, এটা থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই লিঙ্কটা থেকে পিডিএফ ডাউনলোড করা সম্ভব। এখানে চার্ট অপশন বন্ধ করা আছে। কি চার্ট অপশনটা তো এখানে অন হচ্ছে না। আপনি কি লিঙ্কটা থেকে কি হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারছেন না? না, এখানে আপনি একটা চার্ট পিডিএফ অপশন ডাউনলোড করা সম্ভব হয়েছে। স্যার দয়া করে যদি লিঙ্কটা আরেকবার দিতেন। আচ্ছা আচ্ছা, আমি এই লিঙ্কটা আবারও দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক। হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটাই তো। হ্যাঁ, এই যে, হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্কটা, অর্থাৎ এই লিঙ্কটার, এই পিডিএফটার মধ্যে অনেকগুলো লিঙ্ক দেওয়া আর কি। হ্যাঁ, ভাইয়া একটু আমি কাইন্ডলি হিরাগানা জানাবেন। ভাইয়া আমি হিরাগানা আর কাটাকানা দুইটাই পারি, এখন কি আমার ওয়ার্ড মিনিং পড়া উচিত? হিরাগানা কাতাকানা যদি পারেন তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই হিরাগানাটা শেষ করার পরে আমরা লেসন 1টা দেখবো আর কি। তো আপনি চাইলে আমাদের সাথে এখনই কন্টিনিউ করতে পারেন, নতুবা হচ্ছে যখন আমরা লেসন 1 শিখবো তখনও কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া আমি লেসন 4 পর্যন্ত পড়ছি ওয়ার্ড মিনিং। আচ্ছা আচ্ছা, আপনি যদি 4 পর্যন্ত পড়ে থাকেন চাইলে কন্টিনিউ করতে পারেন, নতুবা আপনার ডিসিশন, আপনি কিভাবে কন্টিনিউ করবেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি, বলেন। বলছি কি ভাই আমাদের লেসন 1 যে ফ্রিতে ক্লাস হচ্ছে এটা কি শুধু হিরাগানাই শিখবো নাকি অন্য কিছু থাকবে? না না, লেসন 1-এ তো হচ্ছে হিরাগানা তো শেখার পর আমরা মানে মূলত ভোকাবুলারি শিখবো, গ্রামার শিখবো, প্র্যাকটিস করব। হ্যাঁ, লেসন 1-এর প্র্যাকটিস করব। এরপরে হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে পিডিএফ বই দিব। তো পিডিএফ বই হচ্ছে মিনানো নিহঙ্গ বলে অ্যাকচুয়ালি। তো আমরা মিনানো নিহঙ্গ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আমরা কোন বই ফলো করব, কিভাবে ফলো করব, ওগুলো আমরা জানাবো। তো আচ্ছা ভাই। হচ্ছে ওই বইগুলো থেকে আপনারা হচ্ছে এই শিখবেন। কিন্তু ফিজিক্যাল বই, এই ফিজিক্যাল বই থাকাটা উচিত বা দরকার। তো ফিজিক্যাল বইটা আপনারা হচ্ছে চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন পিডিএফ থেকে, নতুবা দারাজ থেকেও কিনে নিতে পারেন। দারাজে কিন্তু এই হচ্ছে বইগুলো পাওয়া যায়। যাই হোক, বইটা কি মিনান্ন নিহঙ্গ না হিরোদুরি কোনটা? না না, এটা আমরা তো ইরোদরি ফলো করবো না, আমরা মিনানো নিহঙ্গ ফলো করবো আর কি। যেহেতু ইরোদরি তো জাস্ট এসএসডব্লিউ এর জন্য, হ্যাঁ, কিন্তু মিনানো নিহঙ্গ তো সবার জন্য। ভাই আসসালামু আমাদের আলাইকুম। আজকের ক্লাস রেকর্ডটা কি দেওয়া হবে? হ্যাঁ, এই ক্লাস রেকর্ডটা আমরা শেয়ার করবো গ্রুপে। আমরা এই যে পিডিএফ যে দিয়েছি, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমাদের গ্রুপের একটা লিঙ্কও দেওয়া আছে শেষের দিকে। তো সেই লিঙ্ক থেকে আপনারা চাইলে হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে হচ্ছে ক্লাসে কি বলে ক্লাসের যে রেকর্ডিং আছে এটা পেতে পারেন আর কি। তো আচ্ছা, আমি এই পিডিএফ থেকে যদি ভাইয়া লিঙ্কটা যদি, ভাইয়া জি বলেন। পিডিএফ থেকে লিঙ্ক গুলো তো ঢুকাইতেছে না। লগ ইন হইতেছে না। পিডিএফ থেকে লিঙ্কে ঢুকতে পারছেন না এমন কেউ আছেন? হ্যাঁ ভাইয়া, ঢুকায় না, পিডিএফ থেকে লিংকে ঢুকায় না। লিঙ্কগুলা কপি করে আপনি যদি আপনার কপি করে ব্রাউজারে হ্যাঁ ভাইয়া সম্ভবত ঢুকায় না। জি ভাইয়া, লিংকে থেকে ঢুকাচ্ছে না। কারণ আমি একটু দেখি এটা PDF ওয়ার্ড link। ফাইলে দিলে পরে ঢুকায়, তো পিডিএফ থেকে তো এডিটও করা যায় না, ঢুকায়ও না। পিডিএফ থেকে কপি করা যায়, কপি করে গুগলে দিলে হয়। মানে আপনারা বলতে চাচ্ছেন কি ওখানে ক্লিক করে ঢোকার জন্য? জি জি স্যার, ওইটাই বলতেছিল ওরা। আচ্ছা, ক্লিক করে আসলে হয়তো অনলাইন ক্লাস অনেকের জন্য একটু প্রবলেম হচ্ছে। ঢুকছে ক্লিক ভাইয়া, করে অনেকে ঢুকছে। লিঙ্কে তো ঢোকা যায় আমার যেটা মনে হয়, কারণ হচ্ছে আমি অন্য ডিভাইস থেকে ওটা চেক করছি। কপি করে যদি আপনি ব্রাউজারে যান তাহলে আপনি লিঙ্কটা ওপেন করতে পারবেন।
ভাইয়া এটা আমার কাইন্ডলি, মনে হয় যে এগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা খুললা গ্রুপে দিলে তাহলে আমাদের সুবিধা হইতো। হ্যাঁ সেটা তো খুলবোই, কিন্তু হচ্ছে এখানে তো কি বলে ট্রায়াল ক্লাস তো অনেকে তো কন্টিনিউ করবেন না, হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমরা গ্রুপটা এখনো খুলছি না, আর যারা কন্টিনিউ করবেন তাদের সাথেই আমরা গ্রুপটা খুলবো। তো আচ্ছা যাই হোক, আমরা অনেক কথাবার্তা বলেছি, আমরা হচ্ছে আমাদের আরো কিছু জিনিস বাকি আছে, একটু দেখে নিই। হ্যাঁ, এই একটু দেখে নিই। অনেকেই জানেন, তারপরও হচ্ছে আমরা এটা একটু শেয়ার করি। এখানে আমরা যেহেতু প্রথম ক্লাস, হিরাগানাটা একটু বোরিং, যারা জাপানি ভাষা একেবারেই নতুন তাদের আসলে ক্লাস থেকে কিছু একটা তো নিয়ে যাওয়া উচিত, তাই না? তো ক্লাস থেকে যদি কিছু নিয়ে যেতে চান তাহলে সহজ নিয়ম হচ্ছে এটা, এটা একটু বড় করে নিই। হ্যাঁ, তো আমরা ক্লাস থেকে 5টা জিনিস নিয়ে যাব আজকে। তো এই 5টা জিনিস কি? তো 5টা জিনিস হচ্ছে শূন্য থেকে জাপানি ভাষা শেখার যে ক্লাসটা, এখান এই আজকের প্রথম ক্লাস থেকে আমরা 5টা গ্রেডিং নিয়ে যাব বা অভিবাদন নিয়ে যাব। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হিরাগানাতে লেখা আছে। আমরা এটা তো পড়তে পারছি না এখন, যেহেতু আমরা হিরাগানাটা এখনো শিখিনি। তো এই কথাটাই এখানে, এই যে আমরা বলেছিলাম যে জাপানিজ, তো জাপানিজ বা রোমাজি এখানে লেখা আছে। তো এখানে কি লেখা আছে একটু দেখি। এখানে লেখা আছে ও হায়ো গোজাই মাসু লেখা, তাই না? কিন্তু এটার হ্যালো ভাইয়া। উচ্চারণটা হবে লাস্টের। জি, কেউ কিছু বলবেন? জি ভাই, স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার এখানে তো দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে মাঝখানে দেখা মধ্যখানে একটা যাচ্ছে লেখা। নেটের প্রবলেম। অনেকেই যদি প্রবলেম হচ্ছে ফেস করেন, তাহলে আপনাদের অ্যাপস এর মধ্যে দেখেন যে এখানে কিন্তু স্লাইড করার অপশন আছে। হ্যাঁ, হুম হয়তো হুম আপনি এই স্ক্রিনটা হাইড করে ফেলেছেন। হ্যাঁ, আমি এটা দিব, এটার পিডিএফটা দিব, তারপর হচ্ছে দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, এখানে দেখেন ওহায়ো, উচ্চারণটা একটু খেয়াল করবেন। গোজাই, এখানে দেখেন মাসু লেখা আছে, তাই না? কিন্তু এখানে আমরা এই ইউটা সাইলেন্ট হবে। হ্যাঁ, এটা উচ্চারণ করব না। এটা কেন করবো না, এগুলার হচ্ছে পরে দেখবো। জাস্ট হচ্ছে মনে রাখেন যে ওহায়ো গোজাই মাস হবে। হ্যাঁ, এই লাস্টের ইউটা হবে না। ইউটা হবে না, তারপরে কেন দিয়েছি? এটা দিয়েছি কারণ হচ্ছে এটা আসলে সু ছিল, যে এই কারণে হচ্ছে যে সু ছিল, যে এই কারণে আমরা এখানে এভাবে লিখতে হয়। তো এই কারণেই আমাদের দেওয়া, কিন্তু উচ্চারণটা হবে জাস্ট ওহায়ো গোজাইমাস। তো ওহায়ো গোজাইমাস এটার মানে কি? এটার মানে হচ্ছে গুড মর্নিং, বা বাংলাতে আমরা শুভ সকাল যেটা বলি, সেটাই হচ্ছে ওহায়ো গোজাইমাস। তো এটা ব্যবহার কি? এটা ব্যবহার হচ্ছে আপনি সকালবেলা ক্লাসে গেলে বা অফিসে গেলে বা কাউকে দেখলে তো বলবেন। এটার আরেকটা ব্যবহারও আছে, এটা ইন্টারেস্টিং। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। জাপানে আপনি যদি হচ্ছে নাইট ডিউটি করেন, তো আপনি যেখানে নাইট ডিউটি করেন সেখানে যখন কাজে ঢুকবেন তখন কিন্তু রাত হলে ওহায়ো গোজাইমাস কথাটা বলে। এটা কেন বলে? এটা শুনতে অদ্ভুত শোনা গেলেও এটা নিয়ম হচ্ছে, মানে কাজ যখন আপনি শুরু করবেন তখনই আপনার দিনের শুরু, এই ভাবনা থেকে কাজের সময় ওহায়ো গোজাইমাস বলে। এটা যারা কাজ করে, কিন্তু যারা ক্লায়েন্ট বা হচ্ছে ওখানের কাস্টমার এরা কিন্তু বলবে না। এটা যারা কাজ করে শুধু তারাই, অন্য যারা কাজ করে তাদেরকে বলবে। সো এটা জাস্ট জেনে রাখার জন্য বললাম, এটা মনে না রাখলেও চলবে। তো ওহায়ো গোজাইমাস হচ্ছে মানে শুভ সকাল। আচ্ছা, তারপর কোন্নিচিউ, দেখেন এখানে হা লেখা, তাই না? কিন্তু এটার উচ্চারণ হবে এখানে ওয়া, ওয়া। তো কোন্নিচি ওয়া, তো এটা মানে হচ্ছে দুইটা অর্থ প্রকাশ করে। এটা এটা তো জাস্ট হ্যালো, আর এটা হচ্ছে শুভ অপরাহ্ন। তো এটা দিনের বেলা আপনি ইউজ করতে পারেন যে শুভ অপরাহ্ন হিসেবে, অর্থাৎ দিনের বেলা আপনি এই ওহায়ো গোজাইমাস বলবেন না, অর্থাৎ এটা অনেকে 11টা বলে, অনেকে 12টা বলে। তো মূলত 12টার পরে আর কি ওহায়ো গোজাইমাসটা বলে না, তো কুন্নিচিওয়াটাই বলে 12টার পরে। সো 12টার পরে শুভ অপরাহ্ন বলতে গেলে আপনি কুন্নিচিওয়াটা বলবেন। তাছাড়া যদি হ্যালো বলতে চান জাস্ট, তো এটা যে কোনো সময় বলা যায়। হ্যাঁ, দিন হোক রাত হোক কুন্নিচিও বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে দেখেন কোন, আবার হচ্ছে এখানে হিরাগানা যেতে পারি না, সমস্যা নেই, জাস্ট হচ্ছে এটা দেখেন কোন বান ওয়া। যদিও এটার উচ্চারণ এই এনটার উচ্চারণ
ময়ের মতো হবে। কেন হবে এটা পরে বলবো। জাস্ট এখন কুনবান ওয়া আছে, কুনবান ওয়া শিখেন, সমস্যা নেই। তো এটার অর্থ কি? শুভ সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা বা রাতে বলা হয়। তো কুম্বাওয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা। তারপর দেখেন এইটা সবচেয়ে বেশি মানে হচ্ছে ব্যবহৃত শব্দ, মানে হচ্ছে আরিগাতো গোজাই। আবার ওই যে মাসু কিন্তু হবে না, মাস আর কি। হ্যাঁ, আমরা বলেছিলাম যে লাস্টের ইউটা সাইলেন্ট থাকবে। তো আরিগাতো গোজাই মাস, মূলত আরিগাতো মানে কিন্তু ধন্যবাদ। তো গোজাই মাসটা কেন ইউজ করা হয়? ভদ্রতার জন্য। ওগুলা এত কিছু শেখার দরকার নেই, জাস্ট আরিগাতো গোজাই মাস মানে হচ্ছে ধন্যবাদ। ওগুলা কেন হবে, কি আসে বিষয়, ওগুলা যখন আমরা লেসন বা হচ্ছে গ্রামার দেখবো তখন আমরা ভালো করে বুঝে নিব। তো যেহেতু আমাদের প্রথম, তো আমরা জাস্ট বলবো যে আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। তো দেখেন বাংলা আমরা যেভাবে ধন্যবাদ জানাই সেভাবেই ধন্যবাদ জানানোর জন্য। আর জাপানে সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্য বা বাক্য বলেছি, অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ফ্রেজের মতো হবে আর কি। তারপর দেখেন সুমি মাসেন, সুমি মাসেন, এটার দুইটা অর্থ। একটা তো আমরা বলি যে মাফ করবেন, মাফ করবেন বলতে আর কি এক্সকিউজ মি যেটা বুঝাই আর কি। আরটা হচ্ছে জাস্ট সরি বলতে কিন্তু বোঝায় আর কি। হ্যাঁ, তো দেখেন ডাকা, এক্সকিউজ মি, বা প্রশ্ন করা। এটা প্রশ্ন করা মানে কি? মানে হচ্ছে কাউকে ডেকে কিছু জিজ্ঞেস করবেন বা হচ্ছে প্রশ্ন করার আগে হচ্ছে মাফ করবেন বলবেন। তারপর হচ্ছে ভুল হলে তো ওই যে সরি বলি যেটা। তো সরি অথবা এক্সকিউজ মি, এই দুইটাই হচ্ছে সুমিমাসেনটা দিয়ে বোঝায়। তো এই 5টা বাক্য আমরা হচ্ছে শিখে রাখবো। তো এইটার যে লিঙ্কটা, এটা হচ্ছে এখন আমি একটু দিয়ে দিব। এটা হয়তো অনেকে জানেন, যারা জানেন না মূলত তাদের উদ্দেশ্যে আর কি। একটু অপেক্ষা করুন, হ্যাঁ, এটার লিঙ্কটা আমি দিচ্ছি। ভাই আপনার N5 কোর্সটা কমপ্লিট করতে কত মাস সময় লাগবে? আমাদের N5টা কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো, ধরেন হচ্ছে ক্লাসের সবাই পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে যদি দেখি যে সবাই ভালো করছে, আমরা যখন প্র্যাকটিস করবো, আমাদের মূলত প্র্যাকটিসের সময়টা বেশি যায়। তো প্র্যাকটিস করার সময় যদি দেখি যে অনেকে হচ্ছে খুব ভালো করে মানে হচ্ছে ফ্লুয়েন্টলি বলতে পারছেন, তো তখন আমাদের ক্লাসটা একটু আগেই শেষ হবে। কিন্তু ধরে রাখেন যে 4 থেকে 5 মাস, মানে থ্যাংক ইউ 4 ভাইয়া। মাস থেকে মানে সর্বনিম্ন 4 মাস, উপরে 5 মাস লাগতে পারে। যদি অনেক হচ্ছে যারা হচ্ছে কমার্শিয়াল, এদের ধরেন হচ্ছে চেষ্টাই হচ্ছে যত দ্রুত শেষ করা যায়। আমরা ওইরকম কিছু করবো না, আমরা চেষ্টা করবো যাতে সবাই শিখতে পারে আর কি। তো এই লিঙ্কটা একটু দিই। হ্যাঁ, এই লিঙ্কটা একটু আমি যদি শেয়ার করি। জি, কেউ কিছু জিজ্ঞেস করবেন? জি স্যার, আমি একটু জিনিস কিছু জানতে চাচ্ছিলাম স্যার। আপনার N5 ক্লাসের সাথে সাথে N4 ক্লাস কি আছে স্যার? আর আমার আপনার N4 এর আবেদন পাচ্ছি, কিন্তু আমি ব্যাচ করার জন্য যতজন স্টুডেন্ট দরকার অতজন স্টুডেন্টের কাছ থেকে আবেদন পাই নাই আর কি। হ্যাঁ, জি 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 আমরা তো মূলত চেয়েছিলাম যে মূলত N4 আর N3টা আর কি ইয়ে করবো, কারণ N5 তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছেই। জি কিন্তু জি পরে যখন দেখলাম যে N5 এর আবেদনকারী বেশি, N4 এর আবেদনকারী কম, বা N3 এর আবেদনকারী তো নাই বললেই চলে। জি তো ওই হিসাবে আর কি আমাদের N5টা শুরু করা। জি। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, N5টার সময় তো আপনি সন্ধ্যা 7টা আপাতত জানালেন। তো সপ্তাহে কি কি বারে এই আপনার এই ক্লাসটা হবে? জি, আমি এই বিষয়টা একটু বলছিলাম, বলবো এখনই। তো আমি এই যে আচ্ছা আচ্ছা, জি জি 5টা যে অভিবাদন বা গ্রেটিংস হচ্ছে পিডিএফ তৈরি করেছি, হ্যাঁ, এটার একটু লিঙ্কটা দিই। হ্যাঁ, জি জি। যারা প্রয়োজন মনে করেন তারা ডাউনলোড করে নিতে পারেন, আর যাদের প্রয়োজন নেই তারা তো ডাউনলোড না করলেও চলবে। সো এখানে আরেকটা লিঙ্ক দিয়েছি, হ্যাঁ, একটু খেয়াল করবেন। এখানে আরেকটা লিঙ্ক আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটা কি লিঙ্কটাই? হ্যাঁ, ওই লিঙ্কটাই। তো আমরা এখন আহ, আবার স্লাইডে চলে যাচ্ছি। আমরা স্লাইডে গিয়ে একটু দেখি যে স্লাইডে কি বলা আছে। স্লাইডে গিয়ে আমরা একটু দেখি। তো আমরা হিরাগানাটা তো হাতে কলমে দেখলাম, বা কিভাবে শিখতে হয় সেটাও জানলাম। যাদের প্রবলেম আছে তারা তো ভিডিও থেকে দেখে নেবেন, ভিডিও আমরা দিয়েছি। আর ওয়েবসাইটের লিঙ্কও দিয়েছি, ওটা কপি করে পেস্ট করতে হবে, যেহেতু ক্লিক করলে লিঙ্কটা কাজ করছে না অনেকেরই।
সো কাইন্ডলি ওইভাবেই হচ্ছে দেখার চেষ্টা করবেন। তো এরপরে চলে যায় আমাদের ক্লাসের ধরন বা শিডিউলে। হ্যাঁ, তো একটু আগেই একজন প্রশ্ন করেছিলেন। সো শিডিউল বলার আগে একটু ধরন সম্পর্কে বলি। সো ক্লাসটা অ্যাকচুয়ালি ধরেন অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো যেহেতু এটা অনলাইন ইন্টারেক্টিভ ক্লাস, হ্যাঁ, এখানে একতরফা কোনো লেকচার হবে না। এখানে হচ্ছে আপনারা প্রশ্ন করবেন, উত্তর দিব, তারপর হচ্ছে আপনারা যে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস করার সময় কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো হচ্ছে সংশোধন করা হবে লাইভ ক্লাসের মধ্যেই। তারপর আমরা হচ্ছে পরীক্ষা নিব বা কুইজ নিব, সেগুলো হচ্ছে আমরা হচ্ছে মার্কস গুলো দেখবো, কোথায় ভুল হচ্ছে সেগুলো আবার যাচাই করব। তারপর হচ্ছে আমরা হোমওয়ার্ক দিব, সেগুলো হচ্ছে সাবমিট করতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো নিব। আর হচ্ছে আমরা জাস্ট মিনানো নিহঙ্গ বলেছিলাম, কিন্তু মিনানো নিহঙ্গ অ্যাকচুয়ালি জিএলপিটি N5 এর সব প্রশ্ন কভার করা না। তো মিনানো নিহঙ্গর বাহিরেও আমরা কিছু জিনিস বা কিছু গ্রামার দেখার চেষ্টা করব, যেগুলো আমাদের জিএলপিটি তে আসে। সো ওইটা আমরা দেখব। আর হচ্ছে শেষে আমরা জিএলপিটি মক টেস্ট বা হচ্ছে জিএলপিটি পরীক্ষাটা কিভাবে হয়, তো এরকম কয়েকটা পরীক্ষা, বাস্তব পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। সো ওই পরীক্ষাগুলো কিভাবে দিতে হবে এগুলো পরে আলোচনা করা হবে। এরপর চলে যাই ক্লাসের যে শিডিউল আর কি। হ্যাঁ, তো মূলত ক্লাসটা বাংলাদেশে এই অফলাইনে যেভাবে হয় আমরা সেভাবেই নিব। তো সপ্তাহে 3 দিন ক্লাসটা হবে। তো সময়টা আমরা নির্ধারণ করেছি যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত 7টা থেকে শুরু হবে, যেহেতু মেজরিটি আপনাদের ছিল যে 7টা থেকে। তো আমরা 7টা থেকে শুরু করব। আর ক্লাসটা সর্বোচ্চ 2 ঘন্টা হবে। অনেক সময় 2 ঘন্টার আগেও শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে এই প্র্যাকটিস যখন আমাদের আগে আগে শেষ হয়ে যাবে, আমাদের ক্লাসটা 2 ঘন্টার আগেও শেষ হয়ে যেতে পারে। তবে আমাদের ক্লাসটা সর্বোচ্চ 2 ঘন্টা রাখার চেষ্টা করব। এর বেশি মাঝে মাঝে হতে পারে, বাট আমরা চেষ্টা করবো যে 2 ঘন্টার বেশি যাতে না হয়। আর ক্লাস হচ্ছে নিয়মিত ভাবে হবে। এটা সবাই আশা করি যারা সিরিয়াস এরা নিয়মিত অংশগ্রহণ করবেন। ক্লাস যদি মিস দেন, যদি রেকর্ডেড ভিডিও থাকে সেটা তো দেখে নেবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের রেকর্ড করার জন্য, কিন্তু হয়তো মাঝে মাঝে ভুল হলে আর কি রেকর্ডটা মিস হতে পারে। তো মিস না হলে তো দেখবেন, আর মিস হলে সেটা দায়বদ্ধতা আমরা নিব না। সো সেটা একটু নিজ দায়িত্বে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি খুব বেশি প্রবলেম হয়, এরকম যদি 5-7 জন হয়, তাহলে এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা সবাই প্যারালালি হচ্ছে অগ্রসর হতে পারি। সো এটা ছিল আমাদের ক্লাস শিডিউল। তারপর আমরা যেমনটা পিডিএফও দেখেছিলাম যে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 20 জানুয়ারিতে হবে, মঙ্গলবার। তো 20 জানুয়ারি মঙ্গলবার আমাদের নেক্সট ক্লাস। সময়টা হচ্ছে বাংলাদেশ সময় রাত 7টা। প্ল্যাটফর্ম তো হচ্ছে গুগল মিটে। আর লিঙ্কটা আমাদের আজকে যেটা ইউজ করেছি সেই লিঙ্কটাই থাকবে। এই লিঙ্কটা হচ্ছে আমাদের যতদিন আমরা ফ্রি ক্লাস করবো ততদিন আমাদের এই একই লিঙ্ক থাকবে। সো সবাই আশা করি এই লিঙ্কটা হচ্ছে সেভ করে রাখবেন, আর সময় হলে হচ্ছে লিঙ্কে সময় হওয়ার 5 মিনিট আগেই ঢোকার চেষ্টা করবেন। তো সময় হলে লিঙ্কে হচ্ছে ক্লিক করে আমাদের সাথে জয়েন হতে পারবেন। সো আমাদের ক্লাস হচ্ছে আজকে এখানেই শেষ করব। শেষে যদি কারো প্রশ্ন থাকে দয়া করে হচ্ছে সংক্ষেপে করতে পারেন। আমরা খুব বেশি হচ্ছে আজকে উত্তর দিব না। যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে হচ্ছে করতে পারেন। জি স্যার, আমি আরেকটা আমি গত ব্যাচটাতে ভর্তি হতে চাই। আমি কিভাবে ভর্তি হবো যদি ভর্তি প্রক্রিয়াটা বলতেন? আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিছি, হোয়াটসঅ্যাপে বলে জি দেন। জি, অনেক ধন্যবাদ। প্রথমে তো আমাদের সাথে আপনি হচ্ছে ফ্রি ক্লাসগুলো করবেন। আমরা তো কমপক্ষে লেসন 1 পর্যন্ত দেখবো, কিন্তু হতে পারে লেসন হচ্ছে 2 পর্যন্ত দেখতে পারি ফ্রি। কিন্তু ধরে রাখুন লেসন 1 পর্যন্ত আমরা ফ্রি দেখবো। তো লেসন 1 পর্যন্ত দেখে আমরা হচ্ছে পেমেন্টটা কিভাবে করবেন বা ভর্তিটা কিভাবে হবেন সেটা আমরা জানাবো। আর কোর্স ফি যেটা মূলত ছিল 10,000 টাকা, কিন্তু আমরা এটা যেহেতু বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে 10,000 টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব না বা একটু ডিফিকাল্টি ফেস করে, সেই কারণে আমরা এটা রিভিউ করে অর্ধেক করে 5,000 টাকা করেছি। তবে যারা জাপান আছেন তাদের জন্য এই ওয়েভারটা প্রযোজ্য না। জি, ধন্যবাদ। তো স্যার, আমাদের যে আজকের ভিডিওটা পাবো বললেন না, ওই ভিডিওটা কি ফেসবুক যে গ্রুপটা খুলছেন ওইটাতে পাবো না? জি, ওই গ্রুপে এখনই পাবেন না, তবে একটু ওয়েট করতে হবে, হয়তো আগামীকাল দিব। কারণ হচ্ছে এই গুগল মিটের ভিডিওটা আমার এখানে আসতে কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, ওরা কেন সময় লাগে এটা জানি না, এটা আসতে একটু সময় লাগে। আর হচ্ছে এটা আসার পর হচ্ছে আমারও একটু সময় বের করে মানে হচ্ছে আপলোড দিতে হয়। তো আমি এটা আপলোড দিতে দিতে হয়তো আগামীকাল লেগে যাবে আর কি। তো আগামীকাল যদি দিই তাহলে ওখান থেকে আপনি হচ্ছে দেখে কনফার্ম করতে পারবেন।
জি ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে জাপানিজ যে প্র্যাকটিস করা লাগে, অনেকে এআই ইউজ করে, এআই এর সাথে কথা বলে প্র্যাকটিস করে। তো আমি তো খুব দুর্বল এটাতে, দেখা যায় কি এআই এর সাথে আমি তার কথা মিলাতে পারি না। আর ওরা নর্মালি জাপানিজ ভাষায় বলে, যার কারণে আমি তাদের কথা বুঝতেও পারি না। তো এখন ডুওলিঙ্গো একটা অ্যাপস আছে, ওইখানেও দেখছি প্র্যাকটিস করা যায়, কিন্তু ওইখানে আপনার শাব্দিক অর্থ বা বাক্য দিয়ে পড়ানো হয়, এমনি একবারে শুরু থেকে শেখায় না। তো এখন ক্লাস তো দেখা যায় যে আপনি 2 ঘন্টা করলেন, দেখা যায় যে আমার হাতে সময় থাকলে আমি আরো বেশি করতে পারি, তো তখন প্র্যাকটিস করি। তো আপনি কি জানার মতো কোনো ইয়ে আছে, মানে কোনো অ্যাপস বা কোনো এআই প্ল্যাটফর্ম যেখানে আমি ভালো করে প্র্যাকটিস করতে পারবো? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বইয়ের বিকল্প আসলে কিছু নাই। তো বই ফলো করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা বা হচ্ছে মাধ্যম। আর ডুয়েলিঙ্গো যেটা বলেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি মানে হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত জাপানি ভাষাটা জানেন, তখন আপনি ফ্লুয়েন্সি আনার জন্য অ্যাপস গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র অ্যাপস থেকে আপনি ভালোভাবে ভাষাটা শিখতে পারবেন কিনা সেইটা আমার মনে হয় না আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে অন্তত পক্ষে N4 পর্যন্ত আপনি হচ্ছে বইটা ফলো করেন, বই থেকে শেখার চেষ্টা করেন। আর ফ্লুয়েন্সি আনার জন্য বা মাঝে মাঝে প্র্যাকটিস করার জন্য আপনি অ্যাপস ইউজ করতে পারেন। আর অ্যাপস যদি এ এর কথা বলেন, তো চ্যাট জিপিটি যে পেইড ভার্সন আছে সেটার সাথে আপনি কথা বলতে পারেন। তো এছাড়া আর অন্য কোনো অ্যাপস বর্তমানে আমার আসলে ওইভাবে আমার রিসার্চ নেই, তো এইভাবে আমি আসলে বলতে পারছি না। ওকে স্যার, ধন্যবাদ। জি আসসালামু জি স্যার, আলাইকুম আমার স্যার। একটা কোশ্চেন ছিল। জি ওয়ালাইকুম আসসালাম। জি আগে জি বলছেন, উনি একটু কোশ্চেন করেন। জি স্যার জি আগে জি আপনার কি 7টার ব্যাচ ছাড়া কি আর অন্য কোনো সময় ব্যাচ আছে স্যার? জি আমরা দুঃখিত, আমাদের হচ্ছে এই 7টার ব্যাচ ছাড়া হচ্ছে অন্য ব্যাচে হচ্ছে আপাতত সম্ভব না। 7টাই হচ্ছে আমাদের একটা পসিবল টাইম। তো অন্য কোনো সময় আমরা এখন আপাতত হচ্ছে ভাবছি না। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, স্যার আপনি কি নিজেই ক্লাস নেবেন স্যার? আম, জি আমি তো নিজেই নিব, হচ্ছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি নিজেই নিব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার, একটা জি বিষয়, আমি তো অনলাইনের পাশাপাশি স্যার অফলাইনও ক্লাস করতে বা কোচিং করতে চাচ্ছি। এখন কোন জায়গায় করলে ভালো হবে বা কোথায় করব, যদি একটু কাইন্ডলি ইনফরমেশন দিতেন, পরামর্শ দিতেন আর কি। জি জি ধন্যবাদ। আপনি যদি ঢাকায় কিংবা আপনি থাকেন, কোথায় করছেন, আপনি কোথায় করছেন? জি স্যার, আমি জি ঢাকায় থাকি। ধন্যবাদ। যে আপনি যদি ঢাকায় থাকেন, হ্যাঁ ঢাকায় ধরেন মানুষ এক নামে যেটা চিনে আর কি, সেটা হচ্ছে জুয়াব আর ফার্ম কি। গেট। হ্যাঁ হ্যাঁ, ফার্মগেটের জুয়াব। জুয়াব, হ্যাঁ স্যার আমি তো শুনছি এটা। জুয়াব, কিন্তু জুয়াবের হচ্ছে রিসেন্টলি জুয়াব যে কারণে পরিচিত, সাতো সেন্সেই, মানে যিনি আমারও টিচার ছিলেন। জি। তো সাতো সেন্সেই জুয়াব থেকে জব ছেড়ে দিয়েছেন, এটা রিসেন্টলি ছেড়ে দিয়েছেন। তো উনি এখন চলে গেছেন উত্তরায়, একটা স্কুল আছে নতুন, ওটার নাম হচ্ছে রেইমে মেবি। সো রেইমেই আপনি যদি ওটা হচ্ছে কারা চালায় কি আসে বিষয় ওগুলো এত কিছু জানি না, জাস্ট হচ্ছে যদি ছাত্র সায়েন্সের কাছে পড়তে চান তো রেইমেইতে ভর্তি হতে পারেন। আর অন্য কোনো টিচারের গ্যারান্টি আসলে আমি দিতে পারবো না, কারণ হচ্ছে আমার জানা মতে অন্য কোনো টিচার সম্পর্কে আমি এত ভালো জানি না। সাতো সেন্সি কি স্যার সব সময় প্রতিদিন ক্লাস নেই আপনাদের সময়, বা এখন কোচিং সেন্টার না গুলোতে? উনি মেবি হচ্ছে 5 দিন বা হচ্ছে 6 দিন নেয়, আমি আসলে ডিটেলস বলতে পারবো না ওনার নতুন স্কুলের কি রুলস। তবে জাস্ট এইটুকু বলতে পারবো যে বাংলাদেশে উনি একটু মানে হচ্ছে কি বলবো, ধরেন হচ্ছে আমার পরিচিত টিচারদের মধ্যে সেরা। আর হচ্ছে অন্য টিচারের সম্পর্কে আমি আসলে জানিও না, কি বলবো। ও স্যার, কোনো নাম্বার কিংবা ফেসবুক গ্রুপের সরি লিংক ওইটা একটু আমার আমাকে কাছে দেবেন? নাই, ওটা আমার কাছে নেই, দুঃখিত। ও, আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ। সালাম। ওয়েলকাম। জি আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবাই আবার একত্রিত হব, তখন চাইলে প্রশ্ন করতে পারেন যদি এখন যদি কোনো প্রশ্ন না থাকে। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আহ, আসলে আমি তো এসএসডব্লিউ যাওয়ার জন্য আমি মানে ভাষা শিখতেছি। তো N5 আর N4 এটা কি আমি মানে N5 এর পরে কি N4 শুরু করতে হবে, নাকি আপনার অনলাইনের মাধ্যমে এটা আমি করতে পারবো দুইটাই?
প্রথম কথা হচ্ছে আপনার সার্টিফিকেট দরকার, জিএলপিটি এন্ড4 এর সার্টিফিকেট দরকার। এটা আপনি কি কোথাও কোনো স্কুলে পড়লেন নাকি পড়লেন না সেটা বিষয় না। যখন সার্টিফিকেট থাকে না তখন স্টুডেন্ট ভিসা যদি আসতে হয় তখন 150 ঘন্টার একটা হচ্ছে কোর্সের সার্টিফিকেট দেখাতে হয়। এটা যখন জেএলপিটি বা নাট টেস্ট এরকম থাকে না আর কি। হ্যাঁ, কিন্তু যখন আপনার জেএলপিটি থাকবে তখন আপনি এটা কি বাসায় পড়ে শিখেছেন নাকি কোনো স্কুলে শিখেছেন নাকি অনলাইন প্ল্যাটফর্মে শিখেছেন ওটা ম্যাটার করে না। সো সার্টিফিকেট থাকলে আপনি যেখান থেকে শিখুন কোনো সমস্যা নেই। আর হচ্ছে জেএলপিটি এন্ড4 থাকলে আপনি হচ্ছে এই এসএসডব্লিউ এর জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। ওয়েলকাম। জি, আর কারো কি কোনো প্রশ্ন আছে? শুধু এসএসডব্লিউ এর জন্য যদি ট্রাই করেন আমি বলবো যে আপনি হচ্ছে ইরোদরি বইটা ফলো করেন। হ্যাঁ, যদি আমরা এসএসডব্লিউ এর জন্য আলাদা কোনো হচ্ছে কোর্স রাখিনি, তো ভাষা শেখার জন্য এন4 শিখতে হয় এটা ঠিক। কিন্তু যদি ফোকাস শুধুমাত্র এসএসডব্লিউ হয় তো ইরোদরি বইটা ফলো করবেন। ইরোদরি বইটা যেখানে শেখায় আপনি সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করুন। জি, বইটার নাম একটু বলেন। ইরোদরি এটা আপনি হচ্ছে এসএসডব্লিউ কোন বইটা ফলো করে এটা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, আর কি কারো প্রশ্ন আছে? স্যার লিংকটা কি আবার দেওয়া যাবে, মানে কোন লিংকটা? পিডিএফ এর লিংকটা? শেষের স্যার, একবার শেষে যে লিংকটা দিছেন ওই লিংকটা, পাঁচটা লিংকটা ওয়ার্ডে। হচ্ছে ও আচ্ছা আচ্ছা ওইটা। জি স্যার, ওইটার লিংকটা দিচ্ছি। ওইটার লিংকটা হচ্ছে আবার দিলাম। ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম। তো আমি আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। যদি থাকে তাহলে তো পরবর্তী ক্লাস আমরা প্রশ্ন করতে পারবো, সমস্যা নেই। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। জি কাজী ফাহিম স্যার, আপনি কিছু জিজ্ঞেস করবেন? না স্যার, না স্যার। জি, ধন্যবাদ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, নতুন কোনো কিছু নিয়ে আলোচনা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।